আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের সামনে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন চ্যাপ্টারের একটা সিকিউ সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা মেইনলি এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে। আমরা আমাদের বইয়ে বর্ণিত পরমাণু মডেলগুলো সম্পর্কে আলোচনা করব। আমাদের বইয়ে বর্ণিত পরমাণু মডেলগুলো সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তীতে আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করব এবং তারপরে আমরা ইলেকট্রন বিন্যাস নীতি এবং তড়িৎচুম্বক বর্ণালী সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথম পত্রের এই অধ্যায়টা থেকে তোমরা দেখবা যে প্রায় প্রত্যেকটা বছরই একাধিক কোয়েশ্চেন এসে থাকে, সেহেতু এই গুরুত্বের সাথে এই অধ্যায়টা আমাদেরকে পড়া লাগবে। এখন আমরা চলো ক্লাসে প্রবেশ করি। আমরা প্রথমে পড়ব রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে একটা পরমাণু মডেল প্রস্তাব করেন। এই প্রস্তাবিত মডেলটাকে আমরা সোলার সিস্টেম মডেল বলেও চিনি। তো এই মডেল সম্পর্কে আমরা কিছু সিকোয়েন্সিয়াল স্টেপ ফলো করব এবং স্টেপ ফলো করার মাধ্যমে আমরা এই মডেল সম্পর্কে জানব। প্রথমে আমরা জানবো আমাদের এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল যে পরীক্ষার উপর ভিত্তি করে প্রস্তাবিত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষাতে আমাদের কি কি উপকরণ লাগে এবং সেই উপকরণের মাধ্যমে যে পরীক্ষাটা করা হয়েছে, পরীক্ষাতে আমাদের পর্যবেক্ষণ কি ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের, এবং সেই পর্যবেক্ষণ থেকে তিনি কি কি সিদ্ধান্তে উপনীত হন এবং সিদ্ধান্তের পরে তিনি কি কি প্রস্তাবনা দেন, এবং তারপরে আমরা জানবো যে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কি কি সীমাবদ্ধতা ছিল। আসা শুরু করা যাক। দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাতে আমরা এখানে বলছি আলফা কণা। আলফা কণা কি জানি আমরা? আলফা কণা একটা হচ্ছে তেজস্ক্রিয় কণা। আলফা কণার পরিচয় যদি আমরা লিখি তাহলে আমরা দেখতে পাবো আলফা কণাকে আমরা লিখি হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হিসেবে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস হিসেবে এটা হচ্ছে আমাদের আলফা কণা। আলফা কণা এটা হচ্ছে আমাদের দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে আমরা আলফা কণা বলি। আলফা কণা একটা তেজস্ক্রিয় কণা, তাহলে আমাদের আলফা কণার উৎস হিসেবে আমাদের একটা তেজস্ক্রিয় মৌল লাগবে। তাহলে তেজস্ক্রিয় মৌল হিসেবে আমরা দেখব আমাদের বইয়ে উদাহরণ হিসেবে দেওয়া আছে রেডিয়াম এবং ইউরেনিয়ামের কথা। রেডিয়াম এবং ইউরেনিয়াম এটা হচ্ছে আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার প্রথম উপকরণ। দ্বিতীয় উপকরণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি পাতলা সোনার পাত দেওয়া, এবং এই পাতলা সোনার পাতের পুরুত্বটা আমাদেরকে জানা লাগবে। আমরা যদি পাতলা সোনার পাতের পুরুত্ব লিখি তাহলে আমরা এখানে দেখব আমাদের বইয়ে আছে 0.00004 সেন্টিমিটার। এখানে 0.00004 এই সেন্টিমিটারকে আমরা আরো কিভাবে প্রকাশ করতে পারি? প্রথমে আমরা এটাকে 4 × 10⁻⁴ সেন্টিমিটার হিসেবে বলতে পারি, অথবা আমরা 10⁻⁴ × 10⁻⁶ মিটার হিসেবে বলতে পারি, অথবা আমরা 4000 বা 4 × 10⁻³ ন্যানোমিটারও বলতে পারি। এই যে আমাদের এই এককের এই ইন্টার কনভার্সনগুলো আমাদের জেনে রাখা লাগবে, কারণ আমাদের সরাসরি এই যে এই মানটা দেওয়া না থাকতেও পারে। পরবর্তীতে এখানে আমাদের তৃতীয় যে উপকরণটা সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, যেটা অ্যাকচুয়ালি আমাদের পাতলা সোনার পাত, যেটা সেই সোনার পাতের পিছনে থাকবে। আমাদের আলফা কণা যেটা তেজস্ক্রিয় কণা, এটা যখন এই যে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দাতে যে আঘাতপ্রাপ্ত হবে বা আঘাত করবে, তখন আমরা দেখব সেখানে অনুপ্রভা তৈরি হচ্ছে বা আলোকছটা তৈরি হচ্ছে। এর পরবর্তীতে আমাদের যে এক্সট্রা একটা উপকরণ সম্পর্কে জেনে রাখা লাগবে সেটা হচ্ছে লেড ব্লক। আমরা যেহেতু একটা তেজস্ক্রিয় মৌল এখানে ব্যবহার করছি, এখান থেকে যে রেডিয়েশনটা হচ্ছে সেটা বিক্ষিপ্তভাবে হয়। এই বিক্ষিপ্ত রেডিয়েশনটাকে বা এই আননেসেসারি কিছু যে রেডিয়েশনগুলো হয়, যাতে আমরা যে পরীক্ষা করছে তার কোনো ক্ষতি না হয়, সেই আননেসেসারি রেডিয়েশনটাকে কন্টেইন করার জন্য আমাদের এবং একটা নির্দিষ্ট দিকে চ্যানেল করার জন্য আমাদের এই লেড ব্লক বা এই লেডের যে ধাতু, এই ধাতুটা লাগবে। এই ছিল আমাদের মেইনলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপকরণ সম্পর্কিত তথ্য। এখন আমরা আলফা কণা পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ডের পর্যবেক্ষণটা কি সেটা জানবো। এখানে আমরা মেইনলি আলফা কণার একটা পরীক্ষার যে মডেল সেটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখব কেন্দ্রে যেটা আছে সেটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি উৎস, এবং হচ্ছে আমাদের এই যে চারিদিকে যে বক্সের মতো জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের লেড ব্লক। এখান থেকে আমাদের যে হলুদ রশ্মিটা যাচ্ছে সেটা হচ্ছে আলফা কণা, এবং আমাদের এখানে স্বর্ণের পাত এবং পিছনে হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। তো প্রাথমিকভাবে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড ৩টা পর্যবেক্ষণ করেন। প্রথম পর্যবেক্ষণটা ছিল এরকম যে আমাদের যে আলফা কণাগুলো বিচ্ছুরিত হচ্ছে আমাদের এই উৎস থেকে, সেটার মধ্যে 99% অর্থাৎ অধিকাংশ যে রশ্মিগুলা ছিল 99% রশ্মি 99% রশ্মি সেটা হচ্ছে সরাসরি আমাদের স্বর্ণের যে পাত ছিল সেই স্বর্ণের পাতকে ভেদ করে আমাদের পিছনের যে পর্দা আছে জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা, সেটাতে অনুপ্রভা তৈরি করেছে। এবং তিনি তার দ্বিতীয় যে পর্যবেক্ষণটা ছিল সেটা হচ্ছে যে সামান্য কিছু পরিমাণে আমাদের যে আলফা কণা ছিল সেগুলা যখন
কেন্দ্রের কাছে দিয়ে যাচ্ছিল তখন কিছু একটার প্রভাবে সে বিকর্ষিত হয়ে তার যে সোজা পথ ছিল সেই সোজা পথটা একটু বেঁকে যে সে যে আশেপাশে যেই পিছনে পর্দা আছে সেই পর্দাতে বেঁকে যে আঘাত করছিল এবং অনুপ্রভা তৈরি করেছিল। এবং তিনি সর্বশেষে খেয়াল করেন যে খুবই সামান্য অর্থাৎ 20,000টিতে প্রায় 20,000টি আলফা কণার মধ্যে একটি কণার ক্ষেত্রে এরকম ঘটছিল যে সে সরাসরি যে পথে এসেছিল কোনো কিছুতে বাধা পেয়ে সে বিপরীত দিকে আবার ফিরে আসছিল। তো এই যে ৩টা তার পর্যবেক্ষণ ছিল, এই পর্যবেক্ষণের ভিত্তিতে তিনি আসলে কি সিদ্ধান্তে উপনীত হন, এখন আমরা সেটা জানবো। আচ্ছা, দেখো এখানে তার প্রথমে আমরা যে সিদ্ধান্তগুলো বলছি সেই সিদ্ধান্তের মধ্যে তিনি প্রথমে বলেছেন কি, প্রথমে বলেছেন যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এই সিদ্ধান্তে তিনি উপনীত কিভাবে হলেন? প্রথমে পর্যবেক্ষণ তার যেটা ছিল সেটা হচ্ছে অধিকাংশ যে রশ্মি আলফা রশ্মি, সেই আলফা রশ্মি আমাদের স্বর্ণের পাতকে ভেদ করে চলে যাচ্ছে, তার মানে তারা কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা ছিল। দ্বিতীয়ত তিনি যে সিদ্ধান্তে উপনীত হন যে কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থান জুড়ে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ এবং প্রায় সমগ্র ভর বিদ্যমান। আমরা বলেছিলাম যে আমাদের যে কিছু সংখ্যক যে আলফা রশ্মি, সেই আলফা রশ্মিটা যখন আমাদের কেন্দ্রের কাছে দিয়ে যাচ্ছিল তখন কি হচ্ছিল, সেটা বিকর্ষিত হয়ে আমাদের বাঁকা পথে আমাদের পিছনের যে পর্দাটা ছিল সেই পর্দাকে আঘাত করছিল। এখন আমরা আলফা কণার পরিচয় বলার সময় আমরা বলেছিলাম আলফা কণা একটা ধনাত্মক কণা বা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা চার্জ হচ্ছে আমাদের পজিটিভ। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। যেহেতু আমাদের এই পজিটিভ চার্জযুক্ত আলফা কণাকে বিকর্ষিত করছে, তার মানে আমাদের যে জিনিসটা বিকর্ষিত করবে সেই বস্তুটা, এই কেন্দ্রের বস্তুটাও কিন্তু পজিটিভ চার্জযুক্ত হবে, কারণ আমরা জানি সমচার্জ বিশিষ্ট বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রে যে বস্তুটা বিদ্যমান সেটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জযুক্ত। তাহলে আমরা বলতে পারি যে তিনি সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর সমগ্র ধনাত্মক চার্জ বিদ্যমান হচ্ছে কেন্দ্রে। এবং তিনি যেহেতু দেখেন যে আমাদের আলফা কণা, যদি দেখো আলফা কণার ভর কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 4 একক। এটা নিঃসন্দেহে একটা ভারী কণা। যেহেতু এটা একটা ভারী কণা, সেহেতু কেন্দ্রে যে বস্তুটা আছে সেই বস্তুটা যদি এই ভারী কণার চেয়ে তুলনামূলক বেশি ভারী না হতো, তাহলে আমাদের দেখা যেত যে আমাদের আলফা কণাটা বেঁকে না যেয়ে বরং আমাদের কেন্দ্রের বস্তুটাই রিপ্লেসড হতো। তাহলে যেহেতু আমাদের কেন্দ্রের যে বস্তুটা আছে সেটা অনেক বেশি ভারী, সেহেতু সেই কারণেই আমাদের ভারী এবং ধনাত্মক চার্জ হওয়ার কারণে আলফা কণা বেঁকে গেছে এবং আলফা কণা বিপরীত দিকে ঘুরে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কেন্দ্রে অতি ক্ষুদ্র স্থান জুড়ে পরমাণুর প্রায় সমগ্র ধনাত্মক চার্জ এবং প্রায় সমগ্র ভর বিদ্যমান। এটা ছিল তার দ্বিতীয় সিদ্ধান্ত। এবং তৃতীয় সিদ্ধান্তে তিনি আলফা কণার যেই গতিপথ পরিবর্তন সেটার হিসাব থেকে তিনি বলেন যে নিউক্লিয়াসে বিদ্যমান যে ধনাত্মক চার্জ সেটার পরিমাণ হচ্ছে আমাদের মৌলের পারমাণবিক সংখ্যার সমান। এবং তার লাস্টলি তিনি বলেন যে পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ আমাদের পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে বা কেন্দ্রে যেটা, সেখানে হচ্ছে আমাদের যে পরিমাণ ধনাত্মক চার্জ বিদ্যমান থাকবে সেই সমপরিমাণ ঋণাত্মক চার্জ আমাদের কক্ষপথে বিদ্যমান থাকবে, কক্ষপথে ইলেকট্রনের মধ্যে বিদ্যমান থাকবে। আচ্ছা, এটা ছিল তার সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত থেকে তিনি কিছু প্রস্তাবনা দেন। সেই প্রস্তাবনাগুলো এখন আমরা জানবো। প্রস্তাবনাটা ছিল যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান এবং তিনি এটার নাম দেন নিউক্লিয়াস। তাহলে আমাদেরকে যদি কোশ্চেন করে যে নিউক্লিয়াসের আবিষ্কর্তাকে বা আবিষ্কারককে, তাহলে আমরা বলতে পারবো নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। হ্যাঁ, তাহলে তিনি প্রথমে বলেন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট যে ভারী বস্তু বিদ্যমান, ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। দ্বিতীয়ত তিনি বলেন পরমাণুর বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এবং তৃতীয়ত তিনি বলেন যে সৌরজগতের সাথে অ্যাকচুয়ালি আমাদের এই পরমাণু মডেলটাকে তুলনা করেন। তিনি বলেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহসমূহ আবর্তিত হচ্ছে, ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তিত হচ্ছে। তো এখন এই যে তার প্রস্তাবনা ছিল, এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সম্পর্কে মেইন তথ্য। এরপরে আমরা জানবো তার যে প্রস্তাবনাগুলো ছিল সেই প্রস্তাবনার মধ্যে আসলে কি কি সীমাবদ্ধতা ছিল বা কি কি ত্রুটি ছিল। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে গেলে দেখতে পাবো এখানে সীমাবদ্ধতাগুলো লেখা আছে। প্রথম যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা লেখা আছে কক্ষপথের আকার আকৃতি। বিজ্ঞানী রাদারফোর্ড আমাদের পরমাণুর কথা বলেছেন, পরমাণুর নিউক্লিয়াসের কথা বলেছেন, কিন্তু আমাদের যে ইলেকট্রনগুলো আমাদের কক্ষপথে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সেই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে তিনি কোনো ধরনের তথ্য দেননি। এটা হচ্ছে তার পরমাণুর একটা সীমাবদ্ধতা। দ্বিতীয়টা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি। বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে যদি একটা চার্জিত কণা বা শক্তিযুক্ত কণা একটা কোনো কিছুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তিত হতে থাকে, তাহলে সেই চার্জিত বা শক্তিযুক্ত পার্টিকেল যেটা বা কণা, সেটার টেন্ডেন্সিটা হচ্ছে এরকম যে সে
তার যে শক্তিটা সেটা ধীরে ধীরে এমিট করতে থাকবে বা ত্যাগ করতে থাকবে এবং তার শক্তি কমতে থাকবে, সাথে সাথে সে যে বৃত্তাকার পথে ঘুরছিল তার সার্কামফারেন্স বা পরিধিটা কমতে থাকবে। তো পরিধিটা যদি কমতে থাকে তাহলে দেখা যাবে সে যে পথে ছিল সে পথের পরিধিটা আস্তে আস্তে কমতে কমতে সে সর্পিলাকার পথে যাকে কেন্দ্র করে ঘুরছিল সেই কেন্দ্রে আস্তে আস্তে যে পতিত হচ্ছে। তাহলে দেখা যাবে আমাদের এই যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো যদি আমাদের কেন্দ্রে পতিত হয় তাহলে আমাদের যে পরমাণু মডেলটা, এই পরমাণু মডেলটা অ্যাকচুয়ালি অস্থায়ী হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল অস্থায়ী। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। তৃতীয় যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে আমাদের সৌরজগতের সাথে তুলনা করা। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে আমাদের নিউক্লিয়াসের চারিদিকে যে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রনগুলো, এটাকে তিনি তুলনা করেছিলেন আমাদের সৌরজগতে সূর্যের চারিদিকে যে আমাদের গ্রহগুলো ঘুরছে এটার সাথে। তাহলে আমরা একটু যদি দেখি কিছু ফান্ডামেন্টাল কারণে আমাদের এই জিনিসটা তুলনাটা আমাদের ভুল হয়েছে। আমরা একটু যদি এটা ব্যাখ্যা করি তাহলে দেখব যে এখানে আমরা যদি এই পাশে আমাদের একটা সোলার সিস্টেম আঁকি, যেখানে আমাদের কেন্দ্রে থাকবে সূর্য এবং কক্ষপথে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের গ্রহগুলো আছে, আমাদের গ্রহগুলো বিদ্যমান। আর এদিকে আমরা যদি এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম, আর আমাদের হচ্ছে এখানে যদি আমরা এটাকে নিউক্লিয়াস মনে করি, এটা চারিদিকে আমাদের কক্ষপথে ধরলাম আমাদের এখানে ইলেকট্রন আছে। আমাদের ফান্ডামেন্টাল যে পার্থক্য প্রথমটা সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের কেন্দ্রের সূর্য এবং কক্ষপথের গ্রহ, এরা হচ্ছে নিস্তরিত বা চার্জহীন বস্তু। আমাদের এদের নিজস্ব কোনো চার্জ নাই। কিন্তু আমরা যদি দেখি আমাদের এখানে নিউক্লিয়াস, যে এটা কেন্দ্রের নিউক্লিয়াস পরমাণুতে, এই কেন্দ্রের নিউক্লিয়াস হচ্ছে আমাদের নিট চার্জ হচ্ছে পজিটিভ, যেহেতু প্রোটন আছে। আর আমাদের কক্ষপথে যে ইলেকট্রন, সেই কক্ষপথের ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জযুক্ত। তাহলে একটা চার্জিত পার্টিকেলের সাথে একটা নিরোহিত পার্টিকেল বা একটা চার্জবিহীন পার্টিকেলের তুলনাটা অ্যাকচুয়ালি ভুল, আমরা এটা করতে পারি না। তাহলে আমাদের এটা হচ্ছে একটা কারণ সৌরজগতের সাথে তুলনা ভুল। দ্বিতীয় একটা, আমাদের প্রকৃতিতে 4টা বল আছে, মৌলিক বল আছে। আমরা জানি আমাদের এই যে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে এবং গ্রহগুলোর মধ্যে পরস্পরের মধ্যে এবং হচ্ছে গ্রহগুলোর সাথে আমাদের সূর্যের মধ্যে একটা বল কাজ করে, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল কাজ করে। মহাবিশ্বের 2টা কণার ভর থাকার কারণে যে আকর্ষণ বল বিদ্যমান সেইটা কাজ করে। এখানে শুধুমাত্র আমাদের মহাকর্ষ বল কাজ করে, এখানে আমাদের শুধুমাত্র মহাকর্ষ বল কাজ করে। কিন্তু আমরা যদি এখানে আমাদের পরমাণু মডেল চিন্তা করলে আমরা দেখতে পাবো আমাদের এইখানে এই কক্ষপথের ইলেকট্রন এবং আমাদের কেন্দ্রের যে নিউটনের প্রোটন, হ্যাঁ, নিউক্লিয়াসের প্রোটন, সেটার মধ্যে আমাদের কি স্থির তড়িৎ আকর্ষণ বল বিদ্যমান। এখন স্থির তড়িৎ আকর্ষণ বল বিদ্যমান, এটা একটা ভিন্ন ধরনের বল। দ্বিতীয়ত আমাদের শুধুমাত্র এখানে আকর্ষণ বল না, বরং আমাদের কক্ষপথ যেটা, এই দুইটা কক্ষপথের ইলেকট্রনের মধ্যে কিন্তু আমাদের যেহেতু সমচার্জ বিশিষ্ট ইলেকট্রন, সেহেতু আমাদের বিকর্ষণ বলও বিদ্যমান। হ্যাঁ, এই যে আমাদের কক্ষপথের মধ্যে বিকর্ষণ বল বিদ্যমান, এই ধরনের কোনো বল কিন্তু আমাদের এই সৌরজগতে বিদ্যমান নাই। তাহলে আমরা এই যে তুলনা করছি, এই তুলনাটা কিন্তু ভুল। আরো বিভিন্ন কারণে আসলে আমাদের এই তুলনাটা ভুল, আমাদের ওইগুলা খুব একটা বেশি লাগবে না, আমরা জাস্ট এটা বর্ণনা করলাম। এখন লাস্ট যেটা সেটা হচ্ছে বিজ্ঞানীরা ফার্দার কিছু যন্ত্রপাতি দিয়ে যখন হচ্ছে আমাদের পরমাণুটাকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন, তারা দেখতে থাকেন আমাদের পরমাণু থেকে কিছু বর্ণালী রেখা উৎপন্ন হয়। এই বর্ণালী রেখা আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, এই বর্ণালী রেখার উৎস এবং ভিত্তি, এগুলো সম্পর্কে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল কোনো ধরনের ব্যাখ্যা দিতে পারে না। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। এই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা। এর পরবর্তীতে আমরা আমাদের বইয়ে যে নেক্সট পরমাণু মডেল আছে সেই মডেল সম্পর্কে আলোচনা করব, আমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেল। বিজ্ঞানী বোরের পরমাণু মডেল ছিল একটা সময়ের দাবি, কারণ আমাদের বিজ্ঞানীর রাদারফোর্ডের যে অনেকগুলো ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো আসলে আমাদেরকে দূর করা লাগতো। তাহলে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি দূরীকরণ হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের মেন প্রয়োজনীয়তা। এখন আমরা দেখব যে বিজ্ঞানী বোর অ্যাকচুয়ালি 1913 সালে বিজ্ঞানী রাদারফোর্ডের এই তিনটা ত্রুটি নিয়ে কাজ করেন এবং ত্রুটি নিয়ে কাজ করে তার একটা নতুন পরমাণু মডেল প্রস্তাব করেন, এটা হচ্ছে বোর পরমাণুর মডেল নামে পরিচিত। আমরা প্রথম থেকে যদি ত্রুটিগুলোর নাম দেখি তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি, যেটার কারণে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা অ্যাকচুয়ালি অস্থায়ী হয়। দ্বিতীয়ত কক্ষপথের আকার আকৃতি ভিত্তিক ত্রুটি, যেখানে তিনি ইলেকট্রন যে কক্ষপথে আবর্তিত হচ্ছে সেটা আকার আকৃতি কোনটা ব্যাখ্যা করতে পারেননি। তৃতীয়ত হচ্ছে বর্ণালীর উৎস সম্পর্কে ব্যাখ্যার অক্ষমতা। এই তিনটা নিয়ে মেইনলি বিজ্ঞানী বোর কাজ করেন এবং তিনি তারপরে 3টা প্রস্তাবনা দেন। প্রথম যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাটা হচ্ছে আমাদের স্থির কক্ষপথের ধারণা। স্থির কক্ষপথের ধারণায় তিনি কি বলেন, বিজ্ঞানীর বোর স্থির কক্ষপথের ধারণাতে মেইনলি বলেছিলেন যে
আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ স্থির নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয় এবং এই হচ্ছে স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত অবস্থায় না এই ইলেকট্রনগুলো কোনো ধরনের শক্তি গ্রহণ বা না কোনো শক্তি ত্যাগ করে। তাহলে এই যে প্রথম যে আমাদের প্রস্তাবনা, এই প্রথম প্রস্তাবনা দিয়ে কিন্তু বিজ্ঞানী বোর আমাদের প্রথম দুইটা ত্রুটি, এই ত্রুটিকে কাউন্টার করলেন। প্রথম দুইটা ত্রুটি কিভাবে কাউন্টার করলেন? তিনি প্রথমে বলেন যে আমাদের যে স্থির বৃত্তাকার কক্ষপথ, স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথ, তাহলে আমাদের তিনি একটা কক্ষপথের আকার সম্পর্কে বা আকৃতি সম্পর্কে বললেন যে আমাদের আকার হচ্ছে বৃত্তাকার কক্ষপথ। তাহলে আমাদের প্রথম ত্রুটিটা, এই যে সেকেন্ড ত্রুটিটা দূর হলো, এবং বলেন যে স্থির শক্তির বৃত্তাকার কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন না কোনো ধরনের শক্তি গ্রহণ বা না কোনো শক্তি ত্যাগ করে। তাহলে যেহেতু শক্তি গ্রহণ বা ত্যাগ করছে না, তাহলে কি হচ্ছে? শক্তি গ্রহণ বা ত্যাগ না করার কারণে তার কিন্তু এই যে আমাদের তার যে পরিধি যেটা, সেটা ক্রমাগত ছোট হয়ে কেন্দ্রে পতিত হওয়ার কোনো আশঙ্কা থাকছে না। তাহলে আমাদের যে অস্থায়িত্বর প্রবলেমটা ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলে, সেটা অ্যাকচুয়ালি দূর হচ্ছে। তাহলে আমাদের প্রথম দুইটা ত্রুটি কিন্তু দূর হলো। দ্বিতীয়ত তিনি বলেন কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগের ক্ষেত্রে বলেন যে আমাদের কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনের ভরবেগ আমরা জানি যে একটা যদি বস্তু লিনিয়ার ভাবে চলে তাহলে তার ক্ষেত্রে আমরা বলি ভরবেগ, এবং যদি কোনো জিনিসটা বৃত্তাকার পথে ঘুরে তার ক্ষেত্রে আমরা বলি কৌণিক ভরবেগ। তো আমরা জানি ভরবেগ ইকুয়াল টু হচ্ছে এমভি, পি ইকুয়াল টু এমভি, এবং এটার সাথে আমরা যদি যেই বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধটাকে অ্যাড করি তাহলে আমাদের এমভিআর, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এই কৌণিক ভরবেগের মান, ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হচ্ছে আমাদের h/2π এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি nh/2π। এখানে n হচ্ছে আমাদের অখণ্ড পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। এই এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা আমাদের জানা লাগবে। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, এটা ছিল আমাদের কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগের ধারণার পরে আমরা এখানে লাস্ট যে প্রস্তাবনা ছিল বিজ্ঞানী বোরের, সেটা সম্পর্কে জানবো। এটা হচ্ছে শক্তির শোষণ, বিকিরণ এবং বর্ণালী সংক্রান্ত ধারণা। আমরা যদি সাধারণ একটা বিজ্ঞানী বোরের পরমাণু মডেল আঁকাই, তাহলে আমাদের কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকবে এবং আমাদের কক্ষপথ থাকবে একাধিক কক্ষপথ থাকবে। তো তিনি বলেন এই যে বৃত্তাকার কক্ষপথ আমাদের ইলেকট্রন আছে। বিজ্ঞানী বলেন প্রথমে যে আমাদের নির্দিষ্ট শক্তির বৃত্তাকার যে কক্ষপথগুলো, সেই কক্ষপথে থাকা অবস্থাতে কোনো ধরনের শক্তি গ্রহণ বা ত্যাগ করবেন। কিন্তু ইন কেস যদি কোনো ইলেকট্রন উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে আসে, তাহলে একটা ঘটনা ঘটবে কি, যে উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে আসার সময় তার যে এক্সেস যে শক্তিটা, সে শক্তিটা সে বিকিরণ করবে, এবং যখন সে নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে যাবে তখন সে কিছুটা শক্তি পরিবেশ থেকে গ্রহণ করবে এবং সে হচ্ছে উপরের যে কক্ষপথ, উচ্চ শক্তির কক্ষপথ, সেটাতে উন্নীত হবে। এক্ষেত্রে আমাদের শক্তি শোষণ ও বিকিরণের কারণে আমাদের কিছু বর্ণালী সৃষ্টি হয়। কারণ আমরা জানি শক্তি এখানে আমাদের আলোক শক্তি রূপে কেবল আলোক শক্তি রূপে আমাদের বিকিরিত হচ্ছে বা শোষিত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের যে বর্ণালী সৃষ্টি হচ্ছে, সেখানে দুই ধরনের বর্ণালী সৃষ্টি হয়, একটা হচ্ছে শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী। তাহলে আমাদের এই ছিল মেইনলি আমাদের এই নিয়ে এই রাদারফোর্ডের বোর পরমাণু মডেল নিয়ে হচ্ছে প্রস্তাবনা। এখানে আমাদের আরেকটা আমরা সূত্র পাবো, যে হচ্ছে আমাদের যে শক্তি উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসলো, এই যে দুইটা কক্ষপথের মধ্যে যে শক্তির যে তফাৎটা করছে ইলেকট্রনের, এই ইলেকট্রনের শক্তির তফাৎটা হচ্ছে ডেল ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। এখানে নিউ হচ্ছে আমাদের যে বর্ণালীটা তৈরি হচ্ছে সে বর্ণালীর আমাদের তরঙ্গ সংখ্যা না, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে এইচ নিউ, এবং আমরা এই এইচ নিউকে এইচ সি বাই ল্যামডা হিসেবে বলতে পারি, যেখানে আমাদের ল্যামডা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক 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 আর এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, আমাদের বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের প্রস্তাবনা। এখন আমরা জানবো যে বিজ্ঞানী বোরেরও পরমাণু মডেলের কি কি সীমাবদ্ধতা রয়েছে এবং তার পরমাণু মডেলের সাফল্যটা কি। আচ্ছা, আমরা যদি পরের স্লাইডে দেখি, আমরা প্রথমে তার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব।
দেখো এখানে প্রথমে সীমাবদ্ধতা নিয়ে বলা আছে যে এখানে দেখো লেখা আছে যে বর্ণালীর ব্যাখ্যার কিছু সীমাবদ্ধতা আছে। বিজ্ঞানী বোরের পরমাণু মডেল অ্যাকচুয়ালি আমাদের শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারেন। প্রথম যে তিনি হচ্ছে হাইড্রোজেন পরমাণু এবং এটার সাথে আইসো ইলেকট্রনিক হিলিয়াম প্লাস পরমাণু এবং লিথিয়াম 2+। এই যে সবগুলোর ক্ষেত্রে দেখো এরা কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা করতে পারেন, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু আছে সেই পরমাণুগুলোর বর্ণালীর ব্যাখ্যা তিনি করতে পারেন না। হ্যাঁ, এটা হচ্ছে তার পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা, কোর সীমাবদ্ধতা। এবং পরবর্তীতে আরো কিছু উন্নত হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেটা সেই ইনস্ট্রুমেন্টগুলা ব্যবহার করার পরে দেখা গেছে যে আমাদের যেই ইনস্ট্রুমেন্ট, আরো উন্নত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে দেখা গেছে আমাদের যে মেইন মেইন বর্ণালী তৈরি হয় সেই মেইন বর্ণালীটা আরো কিছু সূক্ষ্ম রেখার সমষ্টি। এই সূক্ষ্ম সূক্ষ্ম যে রেখা, এই সূক্ষ্ম রেখাগুলো আসলে কোথা থেকে আসছে এটার উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানী বোর স্পেসিফিক কোনো তথ্য দিতে পারেন। এটা হচ্ছে তার বর্ণালী ব্যাখ্যার আরেকটা সীমাবদ্ধতা। তৃতীয় যে সীমাবদ্ধতা, সেই তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে বিজ্ঞানী বোর আমাদের পরমাণু মডেলের একটা 2D কাঠামো বা দ্বিমাত্রিক কাঠামো দাঁড় করান, যেটার মাধ্যমে তিনি আমাদেরকে পরমাণু মডেলের একটা ধারণা দেন। কিন্তু আমরা জানি আমরা যে রিয়ালিটিতে বাস করি সেটা আসলে 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। এখানে আমাদের 3টা অক্ষ আছে, XYZ অক্ষ আছে, সেহেতু আমরা 2D একটা কাঠামো থেকে আমাদের প্রকৃত ধারণা পাই না। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের আরেকটা সীমাবদ্ধতা। তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে যে mvr=nh/2π, mvr=nh/2π, এই সূত্রটা আসলে অ্যাকচুয়ালি সূত্রটা আসলো কোথা থেকে, এটার উৎস এবং ভিত্তি সম্পর্কে তিনি কোনো কথা বলেননি। এবং আমরা জানি বিজ্ঞানী ডি ব্রগলির সূত্র মতে প্রত্যেকটা কণার, গতিশীল কণার একটা তরঙ্গ ধর্ম বিদ্যমান। তাহলে আমাদের কণার যেমন ধর্ম বিদ্যমান, পাশাপাশি কণার হচ্ছে একটা তরঙ্গ ধর্ম বিদ্যমান থাকে। কিন্তু যখন আমরা কোনো একটা বস্তুর কৌণিক ভরবেগ বের করব তখন আমরা কিন্তু ধরে নেই যে এটা হচ্ছে একটা কণা, এটার কোনো তরঙ্গ ধর্ম নাই। তাহলে আমরা যখন কৌণিক ভরবেগ নির্ণয় করছি এখানে আমাদের ইলেকট্রনে, তখন আমরা ইলেকট্রনকে একটা কণা হিসেবে গণ্য করে নিচ্ছি। তিনি যে বিজ্ঞানী বোর যে এখানে আমাদের কৌণিক ভরবেগ নির্ণয়ের সময় এই ইলেকট্রনকে একটা কণা হিসেবে গণ্য করে নেন, এটাও কিন্তু একটা ভুল। এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা, এটা একটা সীমাবদ্ধতা গেল। লাস্ট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের বর্ণালীর উপরে জিম্যান এবং স্টার্ক প্রভাব। জিম্যান স্টার্ক প্রভাব কি? যে দেখা গেছে যে আমাদের যে বর্ণালীটা উৎপন্ন হয়েছে এটাকে যদি আমরা খুবই শক্তিশালী একটা চৌম্বক ক্ষেত্র অথবা খুবই শক্তিশালী একটা বিদ্যুৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করায়, তাহলে দেখা যাবে এই আমাদের সূক্ষ্ম যেই বর্ণালীর যে রেখাগুলা, সেই রেখাগুলা ফার্দার আরো কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে বিভক্ত হচ্ছে। এই যে আমাদের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আমাদের রেখার বিভক্তি বা জিমেন প্রভাব এবং ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে বা হচ্ছে বৈদ্যুতিক ফিল্ডের প্রভাবে বা বৈদ্যুতিক ক্ষেত্রের প্রভাবে আমাদের যেই রেখার বিভক্তি স্টার প্রভাব, এই দুইটা প্রভাব কিন্তু আমাদের বিজ্ঞানী বোরের যে পরমাণু মডেল এটা ব্যাখ্যা করতে পারে না। তাহলে এই ছিল আমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপরে আমরা যদি বিজ্ঞানী বোরের যুগোপযোগিতা সেই সমসাময়িক সময়ের তুলনা করতে চাই বিজ্ঞানী রাদারফোর্ডের তুলনায়, তার সফলতা কি কি ছিল, তাহলে আমরা বলবো প্রথমেই যে হচ্ছে পরমাণু মডেলের স্থায়িত্ব। আমরা দেখেছিলাম ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা ছিল সেটা হচ্ছে অস্থায়ী। কিন্তু যেহেতু তিনি ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটিটা দূর করেছিলেন স্থির কক্ষপথের ধারণার মাধ্যমে, তাহলে আমরা বলতে পারি যে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলটা স্থায়ী ছিল। দ্বিতীয়ত, তিনি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো সেগুলোর ক্ষেত্রে তিনি বর্ণালী ব্যাখ্যা করতে পারেন। এটা ছিল তার একটা সফলতা। তৃতীয় সফলতা হচ্ছে রিডবার্গ ধ্রুবক প্রাপ্তি। আমরা রিডবার্গ ধ্রুবকের কথা শুনেছি। রিডবার্গ ধ্রুবককে মেইনলি RH দিয়ে প্রকাশ করে। এই রিডবার্গ ধ্রুবকের অ্যাকচুয়ালি 2টা মান পাওয়া যায়। একটা হচ্ছে বিজ্ঞানী বোর একটা মান পেয়েছিলেন, এটার মান হচ্ছে 109739/সেন্টিমিটার। আর একটা ছিল হচ্ছে পরীক্ষালব্ধ মান। পরীক্ষালব্ধ মানটা আমরা মেইনলি ইউজ করি। পরীক্ষালব্ধ মানটা হচ্ছে 10678/সেন্টিমিটার। তোমরা যদি খেয়াল করো দেখো যে এই দুইটা মান কিন্তু অনেকটাই কাছাকাছি। এই যে আমরা হচ্ছে বিজ্ঞানী বোর যে পরীক্ষালব্ধ মানের কাছাকাছি একটা রিডবার্গ ধ্রুবকের মান পান, এটা হচ্ছে তার রিডবার্গ ধ্রুবকের মান প্রাপ্তির একটা হচ্ছে সফলতা। এটা একটা সফলতা। এবং পরবর্তীতে তিনি বিজ্ঞানী
বোর হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে এই জন্য তাই বোর ব্যাসার্ধ বলা হয়ে থাকে। প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে আমরা বোর ব্যাসার্ধ বলি। বোর ব্যাসার্ধ বোর ব্যাসার্ধ বলি। বোর ব্যাসার্ধকে A0 দ্বারা প্রকাশ করা হয়। এটার মানটা জানা লাগবে। এটার মানটা আমাদের বিভিন্ন ধরনের MCQ আসতে পারে। 0.5292 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার। এটাকে আমাদের বিভিন্ন ধরনের মিটার এবং ন্যানোমিটার এভাবে কনভার্ট করে রাখলে সুবিধা হবে। এই ছিল আমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা। এরপরে আমরা লাস্ট যেই পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। আচ্ছা সরি, তার আগে আমরা এখনো পর্যন্ত প্রাপ্ত যে সূত্রগুলা, সেই সূত্রগুলা নিয়ে একটু মানে খেয়াল করে দেখি। বিজ্ঞানী বোরের যে পরমাণু মডেল, এখান থেকে আমরা কি কি সূত্র পাই। আমরা যদি দ্বিতীয় প্রস্তাবনাটা খেয়াল করি, তাহলে দ্বিতীয় প্রস্তাবনা থেকে আমরা কি পাচ্ছিলাম? আমরা কৌণিক ভরবেগের সূত্র পাচ্ছিলাম। এটা দেখো, mvr = nh/2 পাই। এখানে m হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের বেগ, আর r হচ্ছে আমাদের যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ, n হচ্ছে আমাদের অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। এখানে n দ্বারা মিন করে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে কক্ষপথ, কততম কক্ষপথ সেটা, এবং h হচ্ছে আমাদের একটু আগে বললাম আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক, আর 2π হচ্ছে ধ্রুবক একটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যখন বর্ণালী তৈরি হচ্ছিল, একটা উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসছিল, তখন ইলেকট্রনের যে শক্তির ডিফারেন্সটা, সেই ইলেকট্রনের শক্তির ডিফারেন্স এটা ইকুয়াল টু হচ্ছে h নিউ। এর এখানে নিউ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের যে কম্পাঙ্ক, সেটা আমাদের হচ্ছে hc/λ, যেখানে c হচ্ছে আমাদের আলোর গতি, আর ল্যামডা হচ্ছে আমাদের আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখানে আমাদের এই যে আমরা সূত্রটা দেখতে পাচ্ছি, এটা একটা নতুন সূত্র। এটা হচ্ছে আমাদের, এই সূত্রটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে বামার-রিডবার্গ সমীকরণ। এই বামার-রিডবার্গ সমীকরণের মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি? আসলে আমাদের যখন আমরা উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ইলেকট্রন আসে, তখন আমাদের যে বর্ণালীটা সৃষ্টি হয় সেটা বিভিন্ন পরিসরে হয়, হ্যাঁ, এবং বিভিন্ন ধরনের সিরিজ তৈরি হয়। তো এই বিভিন্ন পরিসরের যে আমাদের বর্ণালী তৈরি হচ্ছে, এটাকে আমরা বিভিন্ন সিরিজে বিভক্ত করেছি। এই সিরিজ যে বিভক্ত করেছি, এটা হচ্ছে আমাদের এই সিরিজটা নির্ণয় করা যায় হচ্ছে আমাদের এই সূত্র দিয়ে। এখানে আমরা যে যদি দেখি 1/λ, এখানে 1/λ = নিউ বার। নিউ বার মিন করে হচ্ছে আমাদের, আমরা যদি লিখে নিই, হ্যাঁ, নিউ বার, এটা হচ্ছে নিউ বার। এই নিউ বার মিন করে হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা এখানে আমাদের 1/n1², 1/n2²। এখানে n1 মানে হচ্ছে আমাদের কততম কক্ষপথে এসেছে, মানে আমাদের n2 হচ্ছে আমাদের কোন কক্ষপথ থেকে ইলেকট্রনটা এসেছে, এবং n1 হচ্ছে আমাদের কোন কক্ষপথে ইলেকট্রনটা এসেছে। এই দুইটা হচ্ছে আমাদের n1 আর n2 মিন করে। এখন হচ্ছে আমরা যদি দেখি যে n1 এর মান অনুসারে আমরা কি কি পরিসর বা কি কি হচ্ছে আমরা সিরিজ পাবো। এখানে আমাদের যদি n1 এর মান যদি আমাদের 1 হয়, আমাদের তাহলে উচ্চতর কক্ষপথ n2 = হবে 2, 3, 4 বা আরো উচ্চতর কক্ষপথগুলা, এগুলা থেকে যদি আসে আমাদের n1 এর ক্ষেত্রে, আমরা যদি প্রথম কক্ষপথে আসে, তাহলে আমরা যে সিরিজটা পাবো সেই সিরিজটাকে আমরা বলি হচ্ছে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ। আমরা যদি n1 = 2 হয়, n1 যদি n1 = 2 হয়, তাহলে আমাদের n2 এর মান হবে হচ্ছে 2 এর থেকে বেশি, 3, 4 ডট ডট বা উপরের উচ্চতর কক্ষপথ। এখানে আমাদের উচ্চতর কক্ষপথ থেকে যখন দ্বিতীয় কক্ষপথে আসে, তখন আমরা এই সিরিজটাকে বলি হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজ। এবং পরবর্তীতে আমরা যদি দেখি n1 এর মান 3, 4, 5, 6 হয়, তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি এখানে আমরা যেই সিরিজ পাবো সেটা হচ্ছে লাইম্যান বামার প্যাসচেন ব্রাকেট ফুন্ড এবং হ্যামফ্রিজ। এটা হচ্ছে আমাদের এই সিরিজগুলোর নামকরণ। এখন আমরা উচ্চতর কক্ষপথ থেকে এখানে আসলে এগুলো হচ্ছে, যদি আমরা একটা জেনারেলাইজ করি, আমরা জানি যে আমাদের লাইম্যান যেই সিরিজ, সেই লাইম্যান সিরিজটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইউভি রে পরিসরে পড়ে, বা আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির পরিসরে পড়ে। দ্বিতীয়ত যদি আমরা দেখি আমাদের বামার যেটা, বা আমাদের দ্বিতীয় কক্ষপথে আসলে, উচ্চতর কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যদি আসে, তাহলে আমরা যেই সিরিজটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের দৃশ্যমান পরিসরে বা ভিজিবল
পরিসরে বা দৃশ্যমান পরিসরের আলোকের বর্ণালীর অন্তর্ভুক্ত হবে। আর যদি আমরা দেখি পরবর্তীতে যেগুলা ছিল প্যাশন ব্র্যাকেট ফুন হ্যাম্প্রিস প্রত্যেকটাই হবে হচ্ছে আমাদের আইআর বা ইনফ্রারেড বা অবলোহিত রশ্মির পরিসরে। এই ছিল আমাদের নর্মাল এই সূত্রগুলো নিয়ে আলোচনা। এখন বোর তত্ত্বের প্রয়োগটা আমরা জানবো। আমরা যে বোর পরমাণু মডেল পেলাম, এই বোর পরমাণু মডেলের যে আমাদের সূত্র, এগুলোকে আমরা আসলে কিভাবে প্রয়োগ করতে পারি। এখানে যদি তোমরা দেখো 3টা সূত্র লেখা আছে, আর এন নির্ণয়, ভি এন নির্ণয়, ই এন নির্ণয়। এখানে এটা কি মিন করে? আর এন মেইনলি মিন করে হচ্ছে আমাদের এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আর এন মিন করে এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রন যে কক্ষপথে কেন্দ্র করে ঘুরছে, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে এনতম কক্ষপথের সূত্র। এখানে জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে ইলেকট্রনের ভর, 4 পাই হচ্ছে এমনি ধ্রুবক, এন হচ্ছে এই এনতম কক্ষপথ, আর এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানেও সেম হচ্ছে রাশিগুলো ব্যবহার করা হয়েছে। এখানে ভিএন দ্বারা মিন করা হয় যে আমাদের এনতম কক্ষপথে আমাদের ইলেকট্রনের বেগ কত, আর ইএন দ্বারা মিন করা হয় এনতম কক্ষপথে আমাদের ইলেকট্রনের শক্তি কত। এখন আমরা যদি দেখি যে আমরা হচ্ছে এখান থেকে একটা সূত্রে যাব, জেনারেল সূত্রে গেলে আমরা বলতে পারি এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আমাদের প্রথম যে কক্ষপথ, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ, সেই কক্ষপথের এন স্কোয়ার গুণ। এবং দ্বিতীয়ত আমরা বলতে পারি যে এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ হয় আমাদের প্রথম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগের 1/n গুণ। এবং লাস্টলি আমরা বলতে পারি যে ইএন বা এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হবে আমাদের প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে শক্তি, সেই শক্তির 1/n স্কোয়ার গুণ। এই যে আমাদের এই 3টা সূত্র, এই সূত্রগুলো এমসিকিউ এর জন্য অনেকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো মাঝে মাঝে এমসিকিউ দিয়ে দিতে পারে। আর হচ্ছে এইগুলা থেকে নর্মালি এই দুইটা থেকে আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি সৃজনশীলে আসে তাহলে এই দুইটা থেকে আসে, নর্মালি এটা থেকে আসে না, কিন্তু এটা জেনে রাখা ভালো। আর নর্মাল আরেকটা যে তথ্য আমাদেরকে মনে রাখা লাগবে সেটা হচ্ছে, আমরা একটু আগে এখানে বলেছিলাম যে R1 কি, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, যেটাকে বোর ব্যাসার্ধ বলছিলাম, সেটার মান বলেছিলাম আমরা একটু আগে। আর হাইড্রোজেন পরমাণুতে প্রথম যে কক্ষপথ, সেই কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, তাহলে আমাদেরকে এই তথ্যটা মনে রাখতে হবে। এই তথ্যটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে -13.6 বা অনেকে বলে 13.58। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্টকে আমরা জুলে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, এভাবে আমরা কনভার্ট করে এই তথ্যটা ইউজ করব। হ্যাঁ, এখানে এই ছিল আমাদের বোর তত্ত্বের প্রয়োগ। বোর তত্ত্বের প্রয়োগের পরে এখন আমরা পরবর্তী পরমাণু মডেলে যাব। এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এর আগের যে 2টা মডেল দেখেছিলাম, এই 2টা মডেল কিন্তু ছিল একজন একক বিজ্ঞানীর আবিষ্কার। কিন্তু আমরা জানবো যে এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কোনো একক বিজ্ঞানীর আবিষ্কার না, বরং এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যে বিজ্ঞানীগুলো ছিলেন তাদের যেই সঠিক অংশ, তাদের পরমাণু মডেলের যে সঠিক ধারণা সেটা সহ পরবর্তীতে আরো কিছু ধারণা অ্যাড করে একটা আধুনিক যুগোপযোগী একটা পরমাণু মডেল দাঁড় করানো হয়, যেটাকে বলা হয় কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এটাকে আধুনিক পরমাণু মডেলও বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখবো যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে আসলে কি কি আছে। আমরা প্রথমে যদি দেখি তাহলে প্রথমে দেখবো যে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা নিউক্লিয়াসের ধারণাটা এখানে অ্যাড করেছি। হ্যাঁ, দ্বিতীয়ত আমরা বিজ্ঞানী বোরের পরমাণু মডেল থেকে স্থির কক্ষপথের যে ধারণা, সেই ধারণাটা অ্যাড করা হয়েছে এখানে। তৃতীয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো দূর করার জন্য আমাদের এখানে দেখো তিনটা তিনটা কিন্তু নতুন তত্ত্ব এখানে অ্যাড করা হয়েছে। দেখো, বিজ্ঞানী ডি ব্রগলির তরঙ্গ কণা দ্বৈত ধর্ম বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি যে ধর্ম, সেটা আমরা দেখেছিলাম যে বিজ্ঞানী বোর দ্বিতীয় যে প্রস্তাবনা ছিল সেখানে তিনি বলেন mv=2π। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র। এখন কৌণিক ভরবেগ নির্ণয় করতে যে তিনি ইলেকট্রনকে একটা কণা হিসেবে গণ্য করেন, কিন্তু বিজ্ঞানী ডি ব্রগলির মতে প্রত্যেকটা গতিশীল কণার কিন্তু একটা তরঙ্গ ধর্ম বিদ্যমান। এই যে আমাদের তরঙ্গ কণা দ্বৈত ধর্ম, এইটা যেহেতু আমাদের বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা দূর করার জন্য আমরা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে ডি ব্রগলির যেই এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বা তরঙ্গ কণা দ্বৈত ধর্ম, এই যে নীতিটা, এটা হচ্ছে এখানে অ্যাড করেছি। দ্বিতীয়ত আমরা দেখেছিলাম যে তার একটা সীমাবদ্ধতা ছিল, তিনি আমাদের 2D স্পেসে বা হচ্ছে কি বলে দ্বিমাত্রিক একটা মডেল স্থাপন করেছিলেন বিজ্ঞানী বোর। আর আমরা যেহেতু ত্রিমাত্রিক
বস্তু ছাড়া, ত্রিমাত্রিক একটা বস্তুর ধারণা পরিপূর্ণভাবে দ্বিমাত্রিক বস্তু দিয়ে পাই না, তাহলে আমরা বলতে পারি যে ওটা আমাদের বোর পরমাণু মডেলে একটা সীমাবদ্ধতা ছিল। তো ত্রিমাত্রিক ধারণা পাওয়ার জন্য আমাদের শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যার একটা সমীকরণ দেন। সেই সমীকরণে আমাদের কিন্তু 3D স্পেসে একটা ইলেকট্রনের অবস্থানের সম্ভাব্যতা এটা নির্ণয় করা যায়। এবং এইখানে আমাদের, তোমরা যদি বইয়ে সমীকরণটা দেখো, সেখানে আমাদের এক্স ওয়াই জেড কম্পোনেন্ট থাকবে। এক্স ওয়াই জেড কম্পোনেন্টের মাধ্যমে আমরা একটা কার্টেশিয়ান 3D প্লেনে তিনটা নির্দিষ্ট হচ্ছে অক্ষতে আমরা হচ্ছে আমাদের একটা ইলেকট্রনের অবস্থান আমাদের 3D প্লেনে আমরা নির্দিষ্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের তরঙ্গ বলবিদ্যা সমীকরণের হচ্ছে সুবিধা, যেটা হচ্ছে আমাদের এই বোর পরমাণু মডেলে ছিল না। এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে এই জন্য অ্যাড করা হয়েছে। বলা হয় যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের চাবিকাঠি হচ্ছে আমাদের শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যা সমীকরণ। আচ্ছা, লাস্টলি, যেহেতু বিজ্ঞানী বোর আমাদের ইলেকট্রনটাকে একটা কণা হিসেবে গণ্য করেছিলেন, সেহেতু তিনি কিন্তু কৌণিক ভরবেগ বা ভরবেগ, হ্যাঁ, এই জিনিসটা নির্ণয় করতে পেরেছিলেন অ্যাকুরেটলি। কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে আমরা যদি দেখি, তাহলে তিনি বলেন যে আমরা যদি কোনো একটা গতিশীল কণার ক্ষেত্রে তার ভরবেগ অ্যাকিউরেটলি আমরা যদি মেজার করতে চাই, তাহলে তার অবস্থানের ক্ষেত্রে আমাদের ত্রুটি আসবে, বা আমরা যে তার অবস্থান পরিপূর্ণভাবে সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। আর যদি আমরা অবস্থানকে সঠিকভাবে নির্ণয় করতে চাই, তাহলে আমরা তার ভরবেগ যখন নির্ণয় করতে যাব একই সাথে, তখন সেটাতে ত্রুটি আসবে। তো এই ত্রুটিটা যদি আমরা একটা তিনি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন, এটা হচ্ছে আমাদের ডেল এক্স ইন্টু ডেল পি, এটা হচ্ছে লেস ইকুয়াল h/4π। এখানে আমাদের ডেল এক্স যেটা, সেটা হচ্ছে আমাদের অবস্থান ত্রুটি, আর এটা হচ্ছে আমাদের ভরবেগ ত্রুটি। তাহলে আমাদের, যদি আমরা একদম অ্যাকিউরেটলি আমাদের অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ভরবেগ একদম অনিশ্চিত হয়ে পড়বে। আমরা যদি অ্যাকিউরেটভাবে আমাদের ভরবেগ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের অবস্থান একদম অনিশ্চিত হয়ে পড়বে। আমাদের বইয়ে দেখবে একটা কথা লেখা আছে যে আমাদের এখানে অবস্থান এবং ভরবেগ এই দুইটা হচ্ছে আমাদের এই ত্রুটি, যে এই দুইটা রাশি, এই দুইটা হচ্ছে পরস্পরের সাথে ব্যস্তানুপাতে সম্পর্কযুক্ত। এই তথ্যটা জেনে রাখা ভালো। এই ছিল আমাদের বিজ্ঞানী কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল সম্পর্কে আলোচনা। এখন আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। পরবর্তী টপিক কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পরমাণুতে ইলেকট্রনের অবস্থানকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করার জন্য আমরা চারটা সংখ্যা ইউজ করি। এই চারটা সংখ্যাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমাদের চারটা সংখ্যার নাম যদি আমরা এখানে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখো লেখা আছে, প্রথমে হচ্ছে এন, যেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে অ্যাজিমুথাল বা হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলা হয়, এটাকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। তৃতীয়ত হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইখানে আমাদের এগুলাকে কি কি দ্বারা প্রকাশ করা হয়? প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যাকে বা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এবং আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দিয়ে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম, এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। এইগুলো আসলে কি মিন করে? আমাদের এন, যে এন বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা আসলে মিন করে হচ্ছে আমাদের পরমাণুর কক্ষপথ, এবং আমাদের যে এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা আমাদের মিন করে হচ্ছে কক্ষপথের অন্তর্গত আমাদের যে উপশক্তি স্তর সেইগুলা। এবং আমাদের এম যেটা কোয়ান্টাম সংখ্যা, এই এম বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা মিন করি হচ্ছে আমাদের উপশক্তি স্তরের অন্তর্গত অরবিটাল, এবং আমাদের এস দ্বারা আমরা মিন করি হচ্ছে আমাদের অরবিটালের অন্তর্গত যে দুইটা বিপরীত স্পিন যুক্ত অরবিটাল আছে সেইগুলা। এখন আমরা দেখব যে আমাদের এই কোয়ান্টাম সংখ্যাগুলোর কি কি মান আসতে পারে বা কি কি মান থাকতে পারে। প্রথমে আমরা যদি দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান হতে পারে পূর্ণ অখণ্ড পূর্ণ সংখ্যা। এখানে দেখো আমরা বলতে পারি তাহলে আমাদের এন হতে পারে 1 2 3 4 এগুলো। হ্যাঁ, তাহলে আমাদের পরবর্তীতে আমরা যদি যাই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কি হতে পারে? এল এর মান হতে পারে এন এর মান অনুযায়ী 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে আমরা যদি বলি যে এন এর মান 1 2 3 4 এর মধ্যে এন এর মান যদি 1 হয়, তাহলে আমাদের এল এর মান হবে 0 থেকে n-1। তাহলে আমাদের n-1 এ যদি আমরা এন এর মান 1 বসাই, তাহলে আমাদের এল এর মান হবে 0। তাহলে আমরা এন এর মান আমরা যদি দেখি, তাহলে এন এর মান, এন যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এল এর মান হবে 0।
এবং আমরা যদি দেখি n এর মান 2, তাহলে আমরা বলতে পারি l এর মান হবে 0 থেকে n-1 অর্থাৎ 2 - 1 = e, তাহলে আমরা বলতে পারি 2 - 1 = 1, তাহলে 0, 1 এবং n এর মান যদি 3 হয় তাহলে আমরা বলতে পারি l এর মান হবে 0, 1, 2। একইভাবে আমরা বলতে পারি যে n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হবে 0, 1, 2, 3। এখন 0, 1, 2, 3 এগুলো আসলে কোন উপশক্তি স্তর নির্দেশ করে? আমরা জানি উপশক্তি স্তরের মধ্যে আমরা sp d f উপশক্তি স্তর পাই। তাহলে l এর মান তখন আমাদের হবে হচ্ছে 0। l এর মান যখন 0 হয় তখন আমরা সেটাকে s উপশক্তি স্তর হিসেবে বিবেচনা করি। তাহলে আমাদের এখানে n = 2 এ l এর মান যেটা আমরা পাচ্ছি 0 আর 1, তাহলে 1 এর ক্ষেত্রে আমরা সেটাকে আমরা বলি p উপশক্তি স্তর। 2 এর ক্ষেত্রে l এর মান যখন 2 তখন সেটাকে আমরা d উপশক্তি স্তর বলি। যখন 3 সেটাকে বলি হচ্ছে আমাদের f উপশক্তি স্তর। এটা গেল আমাদের উপশক্তি স্তর। এবং আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে l এর মান অনুযায়ী আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান পাবো 0 থেকে +-l পর্যন্ত। তাহলে আমরা n এর একটা মানের জন্য l এর একটা মান পেলাম, বা প্রধান কোয়ান্টাম সংখ্যার জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা মান পেলাম। একইভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা মানের জন্য আমরা এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার একটা মান পাবো। তো আমাদের এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বলেছিলাম আমরা 0 থেকে +-l পর্যন্ত। 0 থেকে +-l পর্যন্ত। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে আমরা m এর মান পাবো প্রথম ক্ষেত্রে আমরা m এর মান পাবো m = আমরা এখানে পাবো 0, কারণ দেখো এখানে l এর মানও 0। তাহলে আমরা 0 থেকে +-l মানে 0 পাবো। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা 0 এবং 1 এর জন্য পাবো 0 থেকে +-1, তার মানে আমরা +-1 পাবো। +-1 পেলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে -1, 0, +1 হিসেবে। আমরা এখানে দেখো n এর মান 3 এর জন্য 0, 1, 2 পেয়েছিলাম। তাহলে আমরা এখানে m এর মান পাবো 0 থেকে +-1, +-2। এটাকে আমরা -2, -2, -1, 0, +1, +2 এভাবে লিখতে পারি। এখানে আমরা একইভাবে m এর মান পাবো হচ্ছে 0, +1, +-1, +-2 এবং +-3। এইগুলো হচ্ছে আমাদের n এর মানের জন্য l এর মান আমরা পেলাম এবং l এর মানের জন্য আমরা m এর মান পেলাম। এখন আমরা যদি দেখি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু ফিক্সড। একটা অরবিটালে আমাদের যে দুইটা ইলেকট্রন থাকে, সেই দুইটা ইলেকট্রন বিপরীত স্পিন যুক্ত হয় এবং তাদের অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘোরার কারণে অথবা আপওয়ার্ড ডাউনওয়ার্ড স্পিনের জন্য, আপওয়ার্ড স্পিনের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে পজিটিভ হাফ বা প্লাস হাফ এবং নেগেটিভ হাফ পাই হচ্ছে আমরা ডাউনওয়ার্ড স্পিনের জন্য। এই স্পিনের জন্য আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এটা হচ্ছে ফিক্সড। পরবর্তীতে আমাদের 3টা তথ্য যদি আমরা মনে রাখি, 3টা তথ্যের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি সব ধরনের কোশ্চেন সলভ করতে পারবো এখান থেকে। প্রথম কথা এটা হচ্ছে আমাদের প্রতিটি অরবিটালে সর্বোচ্চ বিপরীত স্পিনযুক্ত 2টা ইলেকট্রন বিদ্যমান। এখানে দেখো অরবিটাল কথাটা লেখা, তার মানে আমাদের অরবিটাল, এখানে উপশক্তি স্তর বা কক্ষপথ কিন্তু না, অরবিটালে সর্বোচ্চ বিপরীত স্পিনযুক্ত 2টা ইলেকট্রন বিদ্যমান থাকবে, এর চেয়ে বেশি ইলেকট্রন থাকা সম্ভব না। দ্বিতীয়ত n এর যে কোনো মানের জন্য সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হচ্ছে n²। আমরা একটা সূত্র পড়েছিলাম যে আমাদের n-তম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কত, এটার মান ছিল 2n², তাই না? তাহলে আমরা এখানে যদি বলি যে n এর যে কোনো মানের জন্য সর্বোচ্চ অরবিটাল সংখ্যা n², আমরা এর পূর্বে জেনে আসলাম প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ বিপরীত স্পিনযুক্ত 2টা ইলেকট্রন থাকা সম্ভব। তাহলে আমরা বলতে পারি যে n এর যে কোনো মানের জন্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2n²। এটা একটা গেল। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে l হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, l এর যে কোনো মানের জন্য সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হবে 2l+1 সংখ্যক, 2l+1 সংখ্যক। এখন আমরা আরেকটা জিনিস জানতাম যে একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12+1। যেহেতু আমরা অরবিটাল সংখ্যা বলছি, l এর যে কোনো মানের জন্য সর্বোচ্চ অরবিটাল সংখ্যা হবে, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হবে 12+1। তাহলে আমরা বলতে পারবো সেই অরবিটালে যেহেতু আমাদের 2টা করে বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রন থাকবে সর্বোচ্চ, তাহলে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12+1। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যার হিসাব বিশিষ্ট যে ধরনের মান আসবে সেগুলো আমরা এখান থেকে সলভ করতে পারবো। গেল, এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে মেইনলি বেসিক আলোচনা। এরপর আমরা জানবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস নীতি।
ইলেকট্রন বিন্যাস নীতি আমাদের পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে এবং অবস্থান করে, এইটা নিয়ে আমাদের 3টা নীতির কথা আমাদের বইয়ে বলা আছে। একটা হচ্ছে আউফবাউ নীতি, পাউলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি। এখন আমরা 3টা নীতি সম্পর্কে মেইনলি জানবো, খুবই সংক্ষেপে জানবো। আউফবাউ নীতি আসলে কি মিন করে? আউফবাউ নীতি হচ্ছে, আউফবাউ একটা জার্মান ওয়ার্ড, যেটার অর্থ হচ্ছে বিল্ড আপ। আউফবাউ নীতি অনুসারে বিজ্ঞানী আউফবাউ বলেন যে আমাদের কক্ষপথে ইলেকট্রনগুলো যখন প্রবেশ করবে তখন যে অরবিটালগুলোতে প্রবেশ করবে সেই অরবিটালগুলোর ক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে তারা নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে ক্রমানুসারে, অর্থাৎ শক্তির ঊর্ধ্বক্রমে প্রবেশ করবে। এখন শক্তির যে ঊর্ধ্বক্রম সেটা আমরা কিভাবে নির্ণয় করব? শক্তির যে ক্রম সেটা আমরা নির্ণয় করব অরবিটালের শক্তিটা আমরা নির্ধারণ করব হচ্ছে তার প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং তার সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুইটা সমষ্টি যেটা হবে সেটা। সেই অনুযায়ী আমাদের বইয়ে একটা গ্রাফ আমরা আসলে সবাই দেখেছি। আমরা যদি এই গ্রাফটা আঁকাই তাহলে আমরা দেখব যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 6s 6p এবং 7s। এখন আমাদের বইয়ে তীর চিহ্ন দিয়ে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের ইলেকট্রনগুলো প্রবেশ করবে সেগুলো দেওয়া ছিল। এখানে হচ্ছে প্রথমে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s, এইভাবে আমাদের ইলেকট্রনগুলা পরপর প্রবেশ করবে। এখন তোমরা যদি দেখো তাহলে আমরা শক্তি যদি মান বিবেচনা করি তাহলে আমাদের এখানে 1s যে অরবিটাল সেটা শক্তির মান কত? আমরা এখানে দেখো 1 যেটা আছে, এই 1 কিন্তু মিন করে হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এস এর ক্ষেত্রে আমরা এল এর মান জানি 0, তাহলে আমাদের প্রথমে এটার মান হচ্ছে আমাদের 1। 2s এর ক্ষেত্রে 2 যেহেতু n, এল এর মান 0, তাহলে আমাদের এটা হচ্ছে 2। 2p এর ক্ষেত্রে আমরা দেখব পি এর মান 1 এবং এটা হচ্ছে 2 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, তাহলে আমাদের এটা শক্তির মান হলো 3, এটার মান হলো 2, এটা হচ্ছে 1। আবার দেখো এখানে 3s এর ক্ষেত্রে এটার মান হচ্ছে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3 এবং যেহেতু এস এর ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, তাহলে এখানে 3। এখানে দেখো, যদি তুমি দেখো খেয়াল করে দেখো যে দুইটা অরবিটালের ক্ষেত্রে মান সমান এসছে, তখন তুমি কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করাবা যেটার ক্ষেত্রে তোমার এন বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ক্ষুদ্র সেটাতে। এভাবে আমরা অরবিটালগুলোর শক্তির ঊর্ধ্বক্রমে আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রন প্রবেশ করায়, আর এটাই হচ্ছে আমাদের আউফবাউ নীতি, ইলেকট্রন বিন্যাসের আউফবাউ নীতি। দ্বিতীয়ত আমরা যদি যাই পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতিতে, বিজ্ঞানী পলির বর্জন নীতি হিসেবে কি বলা আছে? মেইনলি বিজ্ঞানী পলির বর্জন নীতিতে বলা আছে যে একটা পরমাণুতে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, আমরা একটু আগে 4টা কোয়ান্টাম সংখ্যা জানলাম, 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। এই যে 4টা কোয়ান্টাম সংখ্যার একই হতে পারার পসিবিলিটিটা বা সম্ভাব্যতা তিনি যে বর্জন করলেন, এই জন্য বলা হয় এটাকে পলির বর্জন নীতি। মানে এই সংক্রান্ত বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা এইচএসসিতে পূর্বে বিভিন্ন ধরনের বোর্ডে দেখে এসেছি। লাস্টলি আমরা যদি দেখি, এখানে হচ্ছে হুন্ডের নীতি কথা বলা আছে। হুন্ডের নীতিতে মেইনলি বলা হয় যে যখন পরমাণুতে অরবিটালে, সমশক্তির অরবিটালে বা ডিজেনারেট অরবিটাল যেগুলো আছে সেগুলোতে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন তারা এমন একটা ম্যানারে প্রবেশ করবে যেন সর্বোচ্চ সংখ্যক সমস্পিনযুক্ত বিজোড় সংখ্যক ইলেকট্রন সেখানে অরবিটালগুলোতে অবস্থান করতে পারে। সুতরাং আমরা দেখো যে ডিজেনারেট অরবিটালের ক্ষেত্রে আমরা জানি যে পি এর ক্ষেত্রে আমাদের 3টা অরবিটাল থাকে, পি উপশক্তি স্তরে আমাদের 3টা অরবিটাল থাকে। ডি এর ক্ষেত্রে আমাদের 5টা অরবিটাল আমরা পাই, 5টা অরবিটাল পাই, 5টা অরবিটাল পাই। তাহলে তিনি বলেছেন যে যখন অরবিটালগুলোতে এমনভাবে ইলেকট্রন প্রবেশ করবে যেন সর্বোচ্চ সংখ্যক সমস্পিনযুক্ত ইলেকট্রন বিজোড় সংখ্যক অবস্থায় থাকতে পারে। তাহলে আমাদের যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন আমাদের প্রথমে একই স্পিনযুক্ত ইলেকট্রনগুলো বিজোড় সংখ্যক হিসেবে সর্বোচ্চ অবস্থায় থাকবে এবং তার পরবর্তীতে এমনভাবে তারা আবার প্রবেশ করতে থাকবে যেন তারা এখানে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে সমস্পিনযুক্ত হয়, প্লাস হচ্ছে কি বলে সমস্পিনযুক্ত সর্বোচ্চ সংখ্যক বিজোড় আকারে থাকবে। তাহলে আমরা এরপরে প্রথমে আমাদের অরবিটালগুলো সমস্পিনযুক্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে এবং পরবর্তীতে বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। তাহলে প্রথমে আমাদের যখন ইলেকট্রন আসবে তখন আমাদের সমস্পিনযুক্ত ইলেকট্রনগুলা
সর্বোচ্চ সংখ্যক বিজোড় আকারে থাকবে এবং তারপর পরবর্তীতে আমাদের বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রনগুলা প্রবেশ করতে থাকবে এমনভাবে যেন আমাদের সর্বোচ্চ সংখ্যক বিজোড় ইলেকট্রন সেখানে থাকে, সর্বোচ্চ সংখ্যক বিজোড় ইলেকট্রন থাকে সমস্পিনযুক্ত। এটা ছিল আমাদের হুন্ডের নীতি, এটা ছিল আমাদের হুন্ডের নীতি। এর পরবর্তীতে আমরা ইলেকট্রন বিন্যাস নীতি থেকে যাব তড়িৎচুম্বকীয় বর্ণালীতে। তড়িৎচুম্বকীয় বর্ণালী কি, আমরা একটু আগে বর্ণালীর ব্যাখ্যা জেনেছি। বর্ণালী মেইনলি হচ্ছে আমাদের সকল বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেন যে সকল ধরনের দৃশ্যমান এবং অদৃশ্য আলো হলো বৈদ্যুতিক এবং হচ্ছে চৌম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়াশীলতার ফলে সৃষ্ট। অর্থাৎ আমাদের তড়িৎচুম্বক বর্ণালীর মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে তড়িৎ পার্ট বা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ক্ষেত্রের পার্ট, একটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের পার্ট, ম্যাগনেটিক ফিল্ডের পার্ট। আমরা ফিজিক্সে পড়ে আসবো যেগুলো হচ্ছে পরস্পরের সাথে 90 ডিগ্রিতে ক্রিয়াশীল থাকে। এগুলো হচ্ছে আমাদের অন্য টপিকের পড়া। এখানে আমাদেরকে মেইনলি যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালীর বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন ধরনের পরিসরে ভাগ করা হয়। তো প্রথম যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মেইনলি এটা আমরা ধরে থাকি, এবং ফ্রিকোয়েন্সি বা হচ্ছে কি বলে 1 সেকেন্ডে তরঙ্গের পরিমাণ কত বা তরঙ্গের সংখ্যা কত, আর হচ্ছে আমাদের তরঙ্গের বিস্তার বা অ্যামপ্লিটিউড। এইটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় বর্ণালীর মেইন 3টা বৈশিষ্ট্য। এই হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। এবং আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে বিভিন্ন পরিসরে আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে স্পেকট্রামটা আছে সেই স্পেকট্রামটাকে ভাগ করি। এখন আমরা সে সম্পর্কে জানবো। আমরা যদি দেখি সবচেয়ে ক্ষুদ্র থেকে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্য, এটাতে আমরা যদি যাই, প্রথমে আমরা পাবো হচ্ছে কসমিক রে অর্থাৎ হচ্ছে মহাজাগতিক রশ্মি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের গামা রে, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় রশ্মি, গামা রে বা গামা রশ্মি। এক্স রে, যেটা হচ্ছে আমরা নিত্য প্রয়োজনে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তৃতীয়ত হচ্ছে এই অধ্যায়ে মেইনলি ইম্পর্টেন্টলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইউভি রে এবং আইআর রে। তো ইউভি রে হচ্ছে প্রথমে হচ্ছে আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, ভিজিবল রে বা দৃশ্যমান রশ্মি, আর হচ্ছে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি, এরপর হচ্ছে মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। এগুলার যে হচ্ছে কার্যপ্রণালী বা আমাদের এগুলা কি কি কাজে ব্যবহার করা হয় এটা জেনে রাখা ভালো। বিভিন্ন ধরনের এমসিকিউ এটা দিয়ে দিতে পারে। এরপরে আমরা মেইনলি এই অধ্যায়ে যে দুইটা বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের ইউভি রে এবং আইআর রে, এই দুইটার ব্যবহার সম্পর্কে। প্রথমে আমরা ইউভি রে এর ব্যবহার সম্পর্কে জানবো। এখানে আমাদের কিছু পরিসর এবং সেই পরিসরের ইউভি রে এর ব্যবহার বলা আছে। দেখো এখানে 330 থেকে 380 ন্যানোমিটার। নর্মালি ইউভি রে এর পরিসর হয় হচ্ছে তোমার 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত এটা হচ্ছে তোমার হচ্ছে ইউভি রে। তো ইউভি রে এর 230 বা 230 থেকে আমাদের 380 যে ন্যানোমিটার, এটা হচ্ছে অপটিক্যাল সেন্সর রূপে আমাদের মেইন যে অধ্যায়ে আলোচনা করা হয়েছে জাল নোট শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের এই ইউভি রে এর পরিসরটা ব্যবহার করা হয়। দ্বিতীয়ত 240 থেকে 280 এটা জীবাণু নাশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের চিকিৎসা ক্ষেত্রের থেকে বিভিন্ন জায়গাতে আমাদের জীবাণু নাশনের ক্ষেত্রে ইউভি রে ব্যবহার করা হয় 240 থেকে 280 ন্যানোমিটার পরিসরে। তৃতীয়ত 200 থেকে 400 ন্যানোমিটার পরিসরে ড্রাগ শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং 280 থেকে 400 ন্যানোমিটার পরিসরে সেল এর মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেলের মেডিকেল ইমেজিং ছাড়াও মেডিকেল ইমেজিং এর আরও বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, যেমন এখানে দেখো লেখা আছে এক্স রে, সিটি স্ক্যান এবং এমআরআই। এখন এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই এইগুলা ইমেজিং পদ্ধতি। মেডিকেল ইমেজিং পদ্ধতিতে এই তড়িৎচুম্বকীয় বর্ণালী ছাড়াও আরও একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সাউন্ড। হ্যাঁ, আমরা এটাকে বলি হচ্ছে ইউএসজি। আমরা এটাকে বলি ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফ। তাহলে তোমার যদি এমসিকিউ আসে যে নিচের কোনটি অড বা নিচের কোনটি হচ্ছে এগুলোর সাথে যায় না, তাহলে হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই সবগুলো কিন্তু তড়িৎচুম্বকীয় বর্ণালীর মাধ্যমে আমাদের মেডিকেল ইমেজিং এর পদ্ধতি। কিন্তু ইউএসজি যেটা, এটা কিন্তু তড়িৎচুম্বকীয় বর্ণালী ইউজ করে না, এটা কিন্তু সাউন্ড ওয়েভ ইউজ করে, আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটু আলাদা, এটা আলাদা। এক্স রে এবং সিটি স্ক্যান এই দুইটার ক্ষেত্রে আমরা এক্স রে পরিসরের রশ্মি ব্যবহার করি, এবং এমআরআই এর ক্ষেত্রে আমরা উচ্চ এসি কারেন্টের মাধ্যমে সৃষ্ট রেডিও ওয়েভ ইউজ করি। এটা মেইনলি হচ্ছে আমাদের ব্যবহার ছিল ইউভি রে এর ক্ষেত্রে। পরবর্তীতে আমরা যদি যাই তাহলে আমরা এখানে দেখব যে আইআর বা ইনফ্রারেড রশ্মির ব্যবহারের ক্ষেত্রে প্রথমে আমরা এই ইনফ্রারেড যেই পরিসর সেটাকে আবার 3টা পরিসরে ভাগ করি। প্রথম পরিসরটা হচ্ছে নিয়ার আয়ার।
দ্বিতীয় পরিসরটা হচ্ছে মিডল আয়ার এবং তৃতীয়টা হচ্ছে ফার আয়ার। তো আমাদের এই তিনটার আলাদা আলাদা করে হচ্ছে কিছু ব্যবহার করে রাখা ভালো। আমরা নিয়ার আয়ারের ক্ষেত্রে দেখতে পাবো ডিওটি পদ্ধতি। ডিওটি পদ্ধতির ফুল ফর্ম হচ্ছে ডিফিউজড অপটিক্যাল টোমোগ্রাফি। তো হচ্ছে এই ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফির মাধ্যমে আমাদের ব্রেনের যে কর্টেক্স সেটার কার্যপদ্ধতি নির্ণয় করা হয়। তারপরে আমরা দেখবো যে সদ্য প্রসূতের মস্তিষ্কের ক্ষত এবং মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন দ্বারা শোষণ, হিমোগ্লোবিন দ্বারা অক্সিজেন শোষণ, এইগুলো হচ্ছে মেইনলি নিয়ার আয়ার দ্বারা নির্ণয় করা হয়। তো তুমি যদি খেয়াল করো সবগুলো দেখবা মস্তিষ্ক রিলেটেড, হ্যাঁ মস্তিষ্ক রিলেটেড, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ডিওটি পদ্ধতিতে আমরা মস্তিষ্কের কর্টেক্সের হচ্ছে কার্যপদ্ধতি নির্ণয় করি, এখানে মস্তিষ্কের ক্ষত নির্ণয় করছি সদ্যপ্রসূতের, আর মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন দ্বারা অক্সিজেন শোষণ করছি। এটা হচ্ছে আমাদের নিয়ার আয়ারের কাজ। মিডিল আয়ার হচ্ছে আমাদের জৈব, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণ। এই একটা তথ্যই খুবই বেশি ইম্পর্টেন্ট যে জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে আমরা কোন পরিসরের রশ্মি ইউজ করি, ইনফ্রারেড এবং খুবই বেশি স্পেসিফিক্যালি মিডিল আয়ার। এবং বলা হয় যে আমরা যেহেতু মানুষ হিসেবে আমাদের বডি থেকে কোন একটা রে এমিট করি আমরা, এটা হচ্ছে আমাদের বডি আয়ার। বডি আয়ার বলা হয় কারণ মানুষ হিসেবে আমরা মিডিল আয়ার পরিসরের রে এমিট করি আমাদের বডি থেকে। গেল। আর এটা হচ্ছে আমাদের ফার আয়ার। ফার আয়ার হচ্ছে আমাদের ফ্রোজেন শোল্ডার রোগ যেটা, সেটার ক্ষেত্রে উপশমে ব্যবহার করা হয়। ব্যথা বেদনা উপশমের ক্ষেত্রে আমাদের ফার আয়ার ইউজ করা হয়, কারণ হচ্ছে এটা আমাদের যে চামড়া বা স্কিন সেটার 4 সেন্টিমিটার গভীরে যে আমাদেরকে উত্তপ্ত করে। তো উত্তপ্ত হলে সেখানে আমাদের বিভিন্ন ধরনের উদ্দীপনা, সেল ডিভিশনের উদ্দীপনা বা আমাদের যে নিউরোমাস্কুলার যে ডিভিশন বা কার্যকরিতার যে উদ্দীপনা, সেই উদ্দীপনা ক্রিয়েট হয়, যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন ব্যথা বেদনার উপশম হয়, স্নায়ু গঠনের উদ্দীপনা তৈরি হয়, এবং ফ্রোজেন শোল্ডার যে রোগ সেগুলোর ক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপিতে আমরা এই ফার আয়ার যে রশ্মি সেটা ব্যবহার করি। এই ছিল মেইনলি আমাদের এই যে অধ্যায়ের আজকের ক্লাসের টপিকগুলো নিয়ে আলোচনা। এখন আমরা পূর্ববর্তী বোর্ডে যে কোশ্চিনগুলা ছিল সেই কোশ্চিনগুলোর ক্ষেত্রে আমাদের কি কি ধরনের কোশ্চিন এসছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। আচ্ছা, এখানে দেখো, প্রথমে আমরা যদি রাজশাহী বোর্ড 2023-এর একটা কোশ্চিন দেখি, রাজশাহী বোর্ড 2023-এর একটা কোশ্চিন দেখি। এখানে দেখো একটা হাইড্রোজেন পরমাণুর বিকিরণ বর্ণালী সম্পর্কে বলা হয়েছে। এখানে গ নাম্বার কোশ্চিন দেখলে তোমরা বলবা যে এখানে দেওয়া আছে যে বোর তত্ত্বানুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করো। তাহলে বোর তত্ত্বানুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ সমূহের উৎপত্তি ব্যাখ্যা করো। এখানে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বিকিরণের কথা বলা হয়েছে। এখন আমরা জানি যে হাইড্রোজেন কি হিসেবে থাকে, হাইড্রোজেন থাকে হচ্ছে হাইড্রোজেন 2 হিসেবে, গ্যাস হিসেবে। আমরা যদি বই খুলি তাহলে আমরা দেখতে পাবো একটা গ্যাস চেম্বারের মধ্যে যদি হাইড্রোজেন গ্যাস থাকে এবং সেখানে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করি, তাহলে আমাদের এই যে হাইড্রোজেন পরমাণুটা ভেঙে যাবে এবং হাইড্রোজেন যে অণু এটা ভেঙে যাবে, হাইড্রোজেন গ্যাস যে, এবং হচ্ছে এটা হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। তো এখানে যে আমাদের ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কিছু পরিমাণ শক্তি গ্রহণ করবে এবং উত্তেজিত হয়ে যে তার প্রথম কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে সে কি হবে, উচ্চতর কক্ষপথে সে উন্নীত হবে। উচ্চতর কক্ষপথে যে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ কক্ষপথে উন্নীত হলো, সে উন্নীত হওয়ার পরে সে কি করবে, একটা সময় পর তার এক্সাইটেড স্টেটটা যখন চলে যাবে, তখন সে তার কক্ষপথে, নিজের যে কক্ষপথ সেই কক্ষপথে ব্যাক আসবে। তো যখন কক্ষপথে সে ব্যাক আসবে, তখন সে হচ্ছে তার যে এক্সেস এনার্জি, সেই এক্সেস এনার্জিটাকে ছেড়ে দেবে। সেই এক্সেস এনার্জিকে ছেড়ে দেওয়ার সময় আমাদের সেই এক্সেস এনার্জিটা কি হিসেবে, কি রূপে যাবে, সেটা হচ্ছে আমাদের আলোক রশ্মি হিসেবে যাবে, যেটাকে আমরা বর্ণালী হিসেবে দেখব। এটা হচ্ছে আমাদের মেইনলি প্রথম যে কোশ্চিনটা, সেই কোশ্চিনটার উত্তর, যে আমরা বোর তত্ত্বানুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজের সময়ের উৎপত্তি ব্যাখ্যা করো। এক্ষেত্রে আমরা মানে এটার কোন প্রস্তাবনা থেকে ব্যাখ্যা করতে পারি, আমরা হচ্ছে তৃতীয় যে প্রস্তাবনা ছিল, ইলেকট্রনের শক্তির শোষণ, বিকিরণ এবং বর্ণালী উৎপত্তির যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা থেকে ব্যাখ্যা করতে পারে। দ্বিতীয়ত দেখো, এখানে বলেছে যে বি সিরিজের সবগুলা রেখায় দৃশ্যমান হবে কি না ব্যাখ্যা করো। এখানে দেখো বি সিরিজে কি হয়েছে, উচ্চতর কক্ষপথ থেকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে কক্ষপথ, সেই দ্বিতীয় কক্ষপথে এসছে। আমরা যদি এই বামার রিডবার্গ যে সমীকরণের ক্ষেত্রে আমরা বিভিন্ন সিরিজে ভাগ করেছিলাম, সেখানে দেখেছিলাম যে আমাদের যখন দ্বিতীয় কক্ষপথে আসছে, সেই দ্বিতীয় কক্ষপথটাকে আমরা বলছিলাম যে বামা সিরিজকে আমরা কি বলেছিলাম, দৃশ্যমান পরিসর। কিন্তু তারপরে আমরা যদি হিসাব করে দেখতে চাই, আমাদের N2 এর মান এখানে দেখো, N2 এর মান এখানে হচ্ছে আমাদের লোয়েস্ট আর এখানে হচ্ছে হাইয়েস্ট। তাহলে আমরা দেখব যে এইখানে আমাদের হচ্ছে এইখানের ক্ষেত্রে আমাদের হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম রশ্মি আমরা পাবো
আর মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি পাবো, আর এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি পাবো। তো এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি, এই দুইটা রশ্মি যদি আমাদের দৃশ্যমান পরিসরে হয়, দৃশ্যমান পরিসর আমরা কত জানি? দৃশ্যমান পরিসর আমরা জানি হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার এই ন্যানোমিটারের মধ্যে পড়ছে, তাহলে আমরা বলতে পারবো যে মাঝখানের বাকি যতগুলা ক্ষেত্রে আমাদের আসুক সেগুলো হচ্ছে আমাদের বি সিরিজটা দৃশ্যমান হবে। এক্ষেত্রে আমাদের এইখানে n1 ইকুয়াল টু 2 ধরে, দুই ক্ষেত্রে 2 ধরে আমাদের n2 ইকুয়াল টু 4 একবার 7 নিয়ে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে আমরা যদি দেখি সেই ল্যামডা এর মান 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে আসছে, তাহলে আমরা বলতে পারবো যে বি সিরিজের সবগুলা রেখা দৃশ্যমান হবে। যদি কোনোটা এর বাইরে যায় তাহলে আমরা বলতে পারবো সবগুলা দৃশ্যমান হবে না। নর্মালি যেহেতু আমরা জানি বি সিরিজ বা বামার সিরিজ যেটা, সেই বামার সিরিজটা হচ্ছে আমাদের দৃশ্যমানের মধ্যে আসে, নর্মালি হওয়ার কথা হচ্ছে আমাদের যে বি সিরিজের সবগুলা রেখাই দৃশ্যমান হবে। এটা গেল আমাদের প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন যদি আমরা দেখি, এখানে দেখো দ্বিতীয় কোশ্চেনে এখানে বলা হয়েছে দুইটা মৌলের কথা বলা হয়েছে, গ্রুপ 15-16 এবং পর্যায় 3। তাহলে আমরা গ্রুপ 15-16 পর্যায় 3-এর যে মৌল, এটা হচ্ছে আমাদের 15তম মৌল, পারমাণবিক সংখ্যা 15, এটা হচ্ছে আমাদের ফসফরাস, এটা হচ্ছে আমাদের সালফার। ফসফরাস, সালফার। এখানে দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে আলফা কণা কাকে বলে? আমরা জানি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটাকে আমরা বলছি আলফা কণা। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় কণা। এটার আরো মৌলিক কণা আমাদের হচ্ছে কি বলে, মৌলিক কণিকাগুলোর মধ্যে 3 ধরনের কণা ছিল, একটা হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। এই আলফা কণা হচ্ছে একটা কম্পোজিট কণিকা, হ্যাঁ এটা কম্পোজিট কণিকার মধ্যে পড়ে। এটা একটা গেল, এটা উত্তর গেল। তারপর আমরা 3f কেন সম্ভব নয় এটা আমরা ব্যাখ্যা করব। আমরা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম যে n এর মানের জন্য আমরা l এর মান পাবো 0 থেকে n-1 পর্যন্ত। এখানে n এর ক্ষেত্রে n এর মান দেখো, n এর মান হচ্ছে 3, n ইকুয়াল টু 3। তাহলে আমরা l এর মান পাবো হচ্ছে 0, 1, 2। 0, 1, 2 আমরা কি মিন করে বলেছিলাম? s, p এবং d। তাহলে আমাদের s, p, d হওয়া সম্ভব, অর্থাৎ আমাদের 3s, 3p, 3d হওয়া সম্ভব, কিন্তু 3f হওয়া সম্ভব না। কোয়ান্টাম সংখ্যার আমাদের যে নীতি সেটা অনুসারে 3f হওয়া সম্ভব না। তৃতীয়ত দেখো, এখানে বলেছে যে y মৌলের 3p অরবিটালে উপস্থিত ইলেকট্রন সমূহ হুন্ডের নীতি ব্যাখ্যা করে কিনা, হুন্ডের নীতি মেনে চলে কিনা ব্যাখ্যা করো। এখন আমরা যদি 16 নম্বর যে হচ্ছে 16 নম্বর যে মৌল সালফারের ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো সালফার 16, ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 3p4। তাহলে আমাদের এখানে বলেছে যে 3p অরবিটাল আমাদের 4টা আছে, আমরা 4টা হচ্ছে ইলেকট্রন আছে। আমরা জানি 3p-তে অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা। তাহলে আমরা বলেছিলাম হুন্ডের নীতি অনুসারে কি হবে, সর্বোচ্চ সংখ্যক এই যে এগুলো হচ্ছে ডিজেনারেট অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে এমন ম্যানারে যেন সর্বোচ্চ সংখ্যক একই স্পিন যুক্ত বিজোড় ইলেকট্রন থাকে। তাহলে আমরা প্রথমে যদি বলি, প্রথমে আমাদের প্রবেশ করবে কি হিসেবে? বিজোড় হিসেবে, হচ্ছে স্পিন যুক্ত। পরবর্তীতে দেখো 3p3 হয়েছে, এখন আমাদের আরেকটা ইলেকট্রন লাগবে। তাহলে আমাদের এই যে এখানে সর্বোচ্চ সংখ্যক অর্থাৎ 2টা ইলেকট্রন এইভাবে বিজোড়ভাবে থাকছে এবং সমস্পিন যুক্ত থাকছে। তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন, এই যে 3p অরবিটালে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো হুন্ডের নীতি মেনে চলছে। আমাদের ঘ নাম্বার, এটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তির মান একই হবে কিনা ব্যাখ্যা করতে বলেছে। এখানে হচ্ছে এটা 3য় অধ্যায়ের কোশ্চেন, এটা আমরা পরবর্তী অন্য একটা ক্লাসে জানবো। এখানে যদি আমরা ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেনটা দেখি, এখানে আমাদের একটা বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের ছবি দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। এখানে দেখো কোয়ান্টাম সংখ্যা কাকে বলেছে। কোয়ান্টাম সংখ্যা আসলে কি? কোয়ান্টাম সংখ্যা আমরা বললাম যে এটা মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলা পূর্ণ পরিচয় জানার জন্য আমরা 4টা যে সংখ্যা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। এই গ্লোবাল যে লবণের দ্রাব্যতা, এটার উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আমরা পরবর্তী একটা ক্লাসে ব্যাখ্যা করব। আজকের ক্লাসে এই টপিকটা নাই। আমরা কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। এখন ডি এখানে 1, 2, 3, 4। ডি বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে চতুর্থ কক্ষপথ। তাহলে চতুর্থ কক্ষপথের ডি এর ক্ষেত্রে আমরা এন পাবো হচ্ছে, এন ইকুয়াল টু পাবো হচ্ছে 4। এন ইকুয়াল টু যদি আমরা 4 পাই, তাহলে আমরা এন এর ক্ষেত্রে 4 পেলে এল এর মান পাবো হচ্ছে
0 1 2 and 3। 0 1 2 3 মানে হচ্ছে আমাদের 4s 4p 4d and 4f। তখন আমাদের s অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে, p অরবিটালে ইলেকট্রন কয়টা থাকে, d এবং f অরবিটালে অরবিটাল না তো এগুলো উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে। আমরা যদি সূত্র ব্যবহার করে 2 × 12 + 1 এই সূত্র ব্যবহার করে হচ্ছে ব্যাখ্যা করি, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা জানি n = 4 হলে আমরা এইখানে জানি যে হচ্ছে s অরবিটালে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, p তে থাকে হচ্ছে 6টা, d তে থাকে হচ্ছে 10 এবং e তে থাকে 14টা। তাহলে সব মিলিয়ে আমরা পাবো হচ্ছে 24 24 আর হচ্ছে 30 32। তাহলে আমরা হচ্ছে বলতে পারি এখানে আমাদের মোট 32টা ডি যেই কক্ষপথ, সে ডি কক্ষপথে আমরা 32টি ইলেকট্রন পাবো। ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, এখানে আমরা 32টি ইলেকট্রন পাবো। এটা কি 2n স্কোয়ার মেনে চলে? তাহলে 2n স্কোয়ার যদি আমরা n = 4 বসাই, তাহলে 2 × 4 স্কোয়ার মানে হচ্ছে 2 × 16, যেটা অ্যাকচুয়ালি আমাদের 32 গেল। এটা একটা হচ্ছে আমাদের আমরা কি করলাম। এখন দেখো এখানে বলা হচ্ছে উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরে সৃষ্ট বর্ণালীর বর্ণ কিরূপ হবে ব্যাখ্যা করো। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে ই থেকে, ই মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে n2 = হচ্ছে 5, আর এখানে হচ্ছে আমাদের এসছে হচ্ছে বিতে, বি মানে হচ্ছে 2, n1 = হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এইখানে বর্ণালী আমরা যদি হচ্ছে কি বলে 1/λ = RH 1/n1² - n2²। এই সূত্রটা প্রয়োগ করি। এই সূত্রটা প্রয়োগ করলে আমরা হচ্ছে যে ল্যামডা পাবো, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য পাবো, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা যদি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরের যে তুলনা, সেই তুলনার মধ্যে ফেলি, তাহলে আমরা যে বর্ণালী পাবো সেই বর্ণালীর অনুযায়ী আমরা তুলনা করলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে বর্ণ কিরূপ হবে। আচ্ছা, পরবর্তী আমরা সৃজনশীলে যদি যাই, তাহলে আমরা দেখব এখানে দেখো ময়মনসিংহ বোর্ড 2023। এখানে দেখো এ বলেছে, এ হচ্ছে একটা রশ্মি, রশ্মির পরিসর দেওয়া আছে দেখো 200 থেকে 375 ন্যানোমিটার। আমরা জানি যে 10 থেকে 380 ন্যানোমিটার এটা হচ্ছে আমাদের ন্যানোমিটার, এটা হচ্ছে আমাদের ইউভি রে। তাহলে আমরা এই যে রশ্মি সেটা হচ্ছে ইউভি রে। ইউভি রেতে যদি আমরা হচ্ছে একটা জাল টাকাতে ফেলি, তাহলে আমাদের এক ধরনের রশ্মি বিকিরিত হচ্ছে, আসল টাকাতে ফেললে আমাদের আরেকটা রশ্মি বিকিরিত হচ্ছে। এক্ষেত্রে দেখো এখানে প্রথমত নাম্বার কোশ্চেন যদি আমরা খেয়াল করি, এখানে বলেছে এক্স পরমাণুর ইলেকট্রন বিন্যাস আউফবাউ নীতির ব্যতিক্রম ব্যাখ্যা করো। এক্স এক্স হচ্ছে আমাদের 29তম কপার। কপারের যদি আমরা আমরা সবাই জানি, এটা খুবই কমন একটা সৃজনশীল, যে হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা লাস্টে পাই হচ্ছে 3d9 আর 4s2। কিন্তু দেখা যায় যে 3d9 যেই অবস্থায় এটা খুবই আনস্টেবল, কারণ আমাদের শক্তি স্তর একটা পূর্ণ হওয়ার থেকে এক কম আছে। তখন ঘটনা ঘটে কি, যে আমাদের 4s2 থেকে একটা ইলেকট্রন এই যে আমাদের এই 3d কক্ষপথের সর্বশেষ অরবিটালে যায়। সর্বশেষ অরবিটালে গেলে আমাদের সেটা গিয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের 3d10 আর 4s1। এই যে আমাদের 3d10 4s1, এই 3d10 4s1 এর ক্ষেত্রে দেখো 4s কি, 4s হচ্ছে আমাদের এটা শক্তি যেই মান, সেটার মান কত, 4 হচ্ছে 4, যেহেতু n = 4 আর l = 0, তাহলে আমাদের শক্তির মান হচ্ছে 4। কিন্তু আমরা 3dর ক্ষেত্রে যদি দেখি, 3 হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান, আর d spd যেহেতু সেহেতু সেক্ষেত্রে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে আমাদের এখানে 2, তাহলে এটার মান হচ্ছে 5। তো আমাদের এইখানে দেখো যে আমাদের 4s কক্ষপথে আগে ইলেকট্রন পূর্ণ করার কথা ছিল আউফবাউ নীতি অনুসারে, কিন্তু আমাদের আনস্টেবিলিটিটা যাতে না আসে, সেই আনস্টেবিলিটিটা দূর করার জন্য এখানে 4s1 থেকে একটা ইলেকট্রন নিয়ে নিল। এখানে যে আগে ইলেকট্রনটা 3d কক্ষপথে প্রবেশ করলো, যদিও বা তার শক্তির মান বেশি, হ্যাঁ, এখানে যে আউফবাউ নীতি ভঙ্গ করলো, এই জন্য আমরা বলতে পারি যে না, এখানে আউফবাউ নীতির ব্যতিক্রম বা আউফবাউ নীতি মেনে চলে না। এটা হচ্ছে আমাদের নম্বর তথ্য। এখন দেখো বি এবং সি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণের অঞ্চল হবে, কারণ সহ ব্যাখ্যা করো। এখন দেখো জাল টাকা আমরা জানি যে আসল টাকাতে এমন কিছু পদার্থ ইউজ করা হয়, এটাকে বলা হচ্ছে ফ্লোরোসেন্স ফসফর। এই ফ্লোরোসেন্স ফসফর কি করে, ইউভি রের বা হচ্ছে কি বলে আমাদের আল্ট্রাভায়োলেট রের পরিসরে একটা আলো গ্রহণ করে এবং আমাদের দৃশ্যমান আলোর পরিসরে একটা রশ্মি বিকিরণ করে। তাহলে আমাদের বিকিরিত রশ্মি আসল টাকার ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে, আসল রশ্মির ক্ষেত্রে হবে হচ্ছে দৃশ্যমান
কিন্তু আমাদের যেহেতু জাল টাকাতে এই ধরনের ফ্লোরোসেন্স ফসফোর ব্যবহার করা হয় না, তাহলে সেখানে আমাদের যেহেতু যে রশ্মিটা নিচ্ছে সেই রশ্মিটাই বিকিরিত করবে, তাহলে আমাদের বি যে রশ্মিটা হবে সেটা হচ্ছে আমাদের ইউভি রে হবে। ইউভি রে হবে। তাহলে আমাদের জাল টাকা থেকে ইউভি রে বিকিরিত হচ্ছে এবং আসল টাকা থেকে দৃশ্যমান রশ্মি বিকিরিত হচ্ছে। এখানে কারণ সহ ব্যাখ্যা করো, তোমরা একটা ব্যাখ্যা করবা ফ্লোরোসেন্স ফসফোরের যেই তথ্যটা সেই তথ্যটা ব্যবহার করে। আচ্ছা, লাস্টলি এখানে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ 2023 বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2023, এটার একটা কোশ্চেন। এখানে প্রথমে আমরা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা যেটা, সেটার একটা ছবি দেখতে পাচ্ছি উদ্দীপক একে। আর দ্বিতীয়তে দেখো, এখানে আমরা বোর পরমাণু মডেল দেখতে পাচ্ছি, যেখানে উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে ইলেকট্রনগুলো আসছে। তো এখানে দেখো, এখানে প্রথম যে কোশ্চেন সেখানে বলেছে যে 1 নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি বর্ণনা করো। আমরা প্রথমেই রাদারফোর্ডের পরমাণু মডেল, যে এখানে দেখো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ভিত্তির মাধ্যমে পরীক্ষার ভিত্তিতে বিজ্ঞানী রাদারফোর্ড কি করেছিলেন, তার পরমাণু মডেল, সোলার সিস্টেম মডেল যেটা, সেটা হচ্ছে বর্ণনা করেছিলেন। তাহলে আমরা বলতে পারি 1 নং যে উদ্দীপক, সেই উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ডের মডেল। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনাগুলা ব্যাখ্যা করব এখানে নম্বরে। দ্বিতীয়টা হচ্ছে 2 নং উদ্দীপকের এ এবং বি এর মধ্যে কোন বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে ব্যাখ্যা করো। এখানে দেখো, বি এর ক্ষেত্রে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি প্রথম কক্ষপথ হয়, এটা দ্বিতীয় এবং তৃতীয়। এখানে এ এর ক্ষেত্রে দেখো, দুইটার ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কি বলে N1, দুইটার ক্ষেত্রেই হচ্ছে N1 ইকুয়াল টু হচ্ছে 1, কিন্তু এ এর ক্ষেত্রে N2 ইকুয়াল টু হচ্ছে 3, আর বি এর ক্ষেত্রে N1 ইকুয়াল টু হচ্ছে 2, N2 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা এই তথ্যটা ব্যবহার করে আমরা বামার আর হচ্ছে যে রিডবার্গ যে সূত্র, সেই সূত্রটা 1 বাই ল্যামডা ইকুয়াল টু RH 1 বাই N1 স্কোয়ার মাইনাস 1 বাই N2 স্কোয়ার, এখানে মানগুলো বসায় নিয়ে আমরা যে ল্যামডা 1 বা ল্যামডা এ আর ল্যামডা বি পাবো, ল্যামডা এ ল্যামডা বি যদি আমরা তুলনা করি, তাহলে আমরা সেটা প্রাপ্ত মান থেকে আমরা কোন তরঙ্গ দৈর্ঘ্যটা দীর্ঘতম হবে সেটা পাবো। এটা গেল হচ্ছে আমাদের। এখন যদি আমরা পরবর্তী সৃজনশীলে যাই, তাহলে তোমরা দেখো সিলেট বোর্ড 2023, সিলেট বোর্ড 2023-এ প্রথম কোশ্চেনটা দেখো যে পলির বর্জন নীতি অনুসারে একই অরবিটালের দুইটা ইলেকট্রনের স্পিন একই মুখী হতে পারে না কেন। এখন আমরা যদি একটা অরবিটাল এখানে বিবেচনা করে নিই, ধরে নিলাম হচ্ছে 3s অরবিটাল। 3s অরবিটালের ক্ষেত্রে আমরা জানি একটা অরবিটাল পাবো আমরা, এখানে একটা অরবিটালে আমাদের বিপরীত স্পিন যুক্ত দুইটা অরবিটাল থাকবে, এখানে ধরো আমরা 3s2। এখন আমরা যদি দেখি এখানে আমরা কি হচ্ছে পাবো, কোয়ান্টাম নাম্বার পাবো। কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে দেখো দুইটা ইলেকট্রন, এটা যদি আমি ইলেকট্রন 1 ধরি, এটা ইলেকট্রন 2 ধরি, তাহলে আমাদের ইলেকট্রন 1-এর ক্ষেত্রে আমাদের n ইকুয়াল টু হচ্ছে 3, কারণ এটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথের ইলেকট্রন। এই 2 এর ক্ষেত্রেও কিন্তু যদি তুমি দেখো, 2 এর ক্ষেত্রেও ইলেকট্রন 2 এর ক্ষেত্রেও আমাদের n এর মান হচ্ছে 3। এখন আমরা যদি s যেহেতু উপশক্তি স্তর, s উপশক্তি স্তরের জন্য আমরা l এর মান পাবো হচ্ছে 0, 0, দুইটার ক্ষেত্রে 0 যেহেতু s উপশক্তি স্তরের অন্তর্ভুক্ত। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখো, তৃতীয় ক্ষেত্রে পাচ্ছি কি, তৃতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান পেয়েছিলাম আমরা 0 থেকে প্লাস মাইনাস l, এখানে l এর মান 0, তাহলে আমরা দুইটার ক্ষেত্রে পাবো কি আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার নাম্বার 0, যেহেতু আমরা একই অরবিটালে দুইটা ইলেকট্রন আছে। তাহলে আমাদের লাস্টলি আমরা পাচ্ছি স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো, একটা হচ্ছে আপওয়ার্ড স্পিন, একটা হচ্ছে ডাউনওয়ার্ড স্পিন। আপওয়ার্ড স্পিনের জন্য আমরা নর্মালি ধরে নিই +12, এবং ডাউনওয়ার্ড স্পিনের জন্য আমরা পাচ্ছি হচ্ছে -12। তাহলে আমরা কি বলতে পারলাম, এখানে দেখো NLM বা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, তিনটার মানে কিন্তু এক, কিন্তু লাস্ট পর্যন্ত যে 4 নাম্বার কক্ষপথে আমরা 4 নাম্বার ক্ষেত্রে 4 নাম্বার কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম দুইটা হচ্ছে বিপরীত স্পিন যুক্ত, যেটা হচ্ছে আমাদের এ পলির বর্জন নীতির, সেটা মিন করছে। দেখো, আমাদের সর্বোচ্চ 3টা ইলেকট্রন একই কক্ষপথে একই অরবিটালের দুইটা ইলেকট্রন যেটা আছে, সেই দুইটা ইলেকট্রন আমাদের সবগুলো কোয়ান্টাম নাম্বার এক হবে, কিন্তু আলটিমেটলি যে আমাদের লাস্ট যে কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, সেই কোয়ান্টাম নাম্বারটা কিন্তু আলাদা হবে। তার মানে আমাদের একটা কক্ষপথে একটা পরমাণুতে একটা অরবিটালের
যে 2টা ইলেকট্রন থাকবে তাদের 4টা কোয়ান্টাম নাম্বারই কখনো এক হতে পারবে না, অর্থাৎ এটা যে হচ্ছে পলির বর্জন নীতি যেটা সেটা মেনে চলবে। তাহলে আমরা বলতে পারি যে পলির বর্জন নীতি অনুসারে একই অরবিটালে 2টা ইলেকট্রনের স্পিন একমুখী হতে পারে না, কারণ এর পূর্ববর্তী যে কোয়ান্টাম নাম্বারগুলো সবগুলো একই হলেও আমাদের যে স্পিন কোয়ান্টাম নাম্বারটা এই 2টা ইলেকট্রনের ক্ষেত্রে আলাদা হবে, কারণ এরা হচ্ছে একটা অরবিটালে সবসময় বিপরীত স্পিন যুক্ত 2টা অরবিটাল বিদ্যমান থাকে। এটা গেল হচ্ছে আমাদের কারণ, খ নাম্বার উত্তর গেল। এখন আমরা দেখবো যে উদ্দীপকের বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে এখানে দেখো তথ্য দেওয়া আছে n। আমরা যদি আবার সেই 1/λ = RH যে বামার রিডবার্গ সমীকরণটা ব্যবহার করি, n1² আর 1/n2² সূত্র। এখানে আমাদের n1 এর মান দেখো, n1 এর মান 1 আর হচ্ছে n2 এর মান হচ্ছে আমাদের 3। এখান থেকে আমরা ল্যামডার একটা মান পাবো, ল্যামডা এর মান থেকে আমরা বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এটা একটা গেল। এখন হচ্ছে আমরা গ নাম্বার গেল। এখন পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটি রাদারফোর্ডের মডেলটির চেয়ে ফলপ্রসূ। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল যদি বলি তাহলে আমরা 2টা ধরনের ছবি এক্সপেক্ট করবো। একটা হচ্ছে আইদার আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার যে মডেলটা আছে সেই মডেলটার ছবি পাবো আমরা, অথবা আমরা পাবো হচ্ছে আমরা একটা সোলার সিস্টেমের মতো মডেল পাবো, যেখানে আমাদের কেন্দ্রে একটা জিনিস থাকবে নিউক্লিয়াস, এবং তার চারিদিকে শুধুমাত্র আমাদের কক্ষপথগুলো থাকবে এবং কক্ষপথে ইলেকট্রন থাকবে। আমরা যদি বোর এটার সাথে আমরা যদি তুলনা করি, বোর পরমাণু মডেলের ছবি কেমন দেওয়া থাকবে? বোর পরমাণু মডেলের ছবিটা কিছুটা এরকম থাকবে, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ইলেকট্রন একটা উচ্চতর কক্ষপথ থেকে একটা নিম্নতর কক্ষপথে, অথবা নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে মুভ করছে। এই ধরনের মুভ করার যতগুলো হচ্ছে আমরা পরমাণু মডেল পাবো সেগুলোকে আমরা ধরে নেব বোর পরমাণু মডেল। এখানে সেটাই বলা হয়েছে যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যার ক্ষেত্রে উদ্দীপকের মডেলটি রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে অধিক ফলপ্রসূ। কেন? কারণ হচ্ছে তোমরা দেখেছো যে ম্যাক্সওয়েলের তত্ত্বভিত্তিক ত্রুটি যেটা ছিল সেটা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা হলেও বিজ্ঞানী বোরের পরমাণু মডেলে কিন্তু সেই ত্রুটিটা থাকে না। প্রথম যেই আমাদের প্রস্তাবনাটা ছিল স্থির শক্তির কক্ষপথ বিশিষ্ট যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনার মাধ্যমে সেই অস্থায়িত্ব তিনি দূর করেন। তাহলে আমরা যদি সেটা ব্যাখ্যা করি তাহলে আমরা ঘ নাম্বার কোশ্চেনের উত্তরটা করতে পারবো। এর পরবর্তী কোশ্চেনে তাহলে আমরা যাই। পরবর্তী কোশ্চেনে চট্টগ্রাম বোর্ড 2023 এখানে কোশ্চেনটা দেখো। এখানেও দেখো এটা কিন্তু বোর পরমাণু মডেলের একটা ছবি দেওয়া, যেখানে আমাদের একটা ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথের দিকে ধাবিত হয়েছে। এখানে দেখো গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে বহিস্থ শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যা সমূহের আলোকে নির্ণয় করো। তাহলে এখানে আমাদের বহিস্থ কক্ষপথ কি? বহিস্থ কক্ষপথ হচ্ছে এন কি? এন হচ্ছে আমাদের KLMN। এখানে আমাদের n = বা প্রধান কোয়ান্টাম সংখ্যা n = হচ্ছে 4। n = যদি 4 হয় তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা সরাসরি তো সূত্র লিখে পেয়ে যেতে পারি, 2n² হচ্ছে n4 বসালে আমাদের 32। কিন্তু আমরা একটু আগে আমাদের একটা ম্যাথ করেছিলাম, আমরা যদি দেখি সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের সিমিলার ম্যাথে যে আমাদের হচ্ছে উচ্চতর কক্ষপথ থেকে ডি কক্ষপথ থেকে এসেছিল। ডি কক্ষপথের ক্ষেত্রে এখানে আমাদের দেখো বলেছিল যে এই যে ডি শক্তি স্তরের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। সিমিলার ভাবে ওখানে KLMN এর জায়গাতে এখানে শুধুমাত্র ABCD দেওয়া। এই সিমিলার ভাবে আমরা এখানে যেমন n = 4 এর ক্ষেত্রে এল এর মান আমরা কি পাবো, এবং এল এ আমাদের উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে সেই হিসাব করে আমরা যদি এখানে ব্যাখ্যা করি কোয়ান্টাম সংখ্যার হিসাবে আমরা ব্যাখ্যা করতে পারবো যে আমাদের সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব। ঠিক আছে, আমরা সিমিলার ভাবে তাহলে এই কোশ্চেনটির উত্তর করে ফেলবো। আর তারপরে যে আমরা ঘ নাম্বার কোশ্চেনে যাই। ঘ নাম্বার কোশ্চেনে এখানে বলা আছে দেখো যে ইলেকট্রনের ধাপান্তরে সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে। ইলেকট্রনের ধাপান্তর এখানে কোথা থেকে কোথায় হয়েছে? ইলেকট্রনের ধাপান্তর হয়েছে আমাদের n থেকে আমাদের k তে, অর্থাৎ আমাদের এখানে এটা যদি চতুর্থ কক্ষপথ হয়, চতুর্থ কক্ষপথ থেকে আমাদের প্রথম কক্ষপথে এল এ হয়েছে। তাহলে আমরা এল কে বলতে পারি কি? এটা যদি আমাদের k কক্ষপথ হয় এটা এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। তাহলে আমাদের এন থেকে আমাদের এল এ এসছে, এল এর মান হচ্ছে আমাদের 2। তাহলে আমরা আবার ওই যে বামার রিডবার্গ সূত্র 1/λ = RH × 1/n² -1/n2² ওই সূত্রের ক্ষেত্রে যদি আমরা যেহেতু n কক্ষপথ থেকে যাচ্ছে তাহলে আমরা
n2 ইকুয়াল টু 4 দিব এবং হচ্ছে n1 ইকুয়াল টু 2 দিব, দিয়ে আমরা সূত্রের মধ্যে ল্যামডা এর মান যেটা পাবো সেই ল্যামডার ক্ষেত্রে আমাদের ল্যামডা এর মান অনুসারে আমরা দৃশ্যমান বল বা দৃশ্যমান অথবা অদৃশ্য হলে আমাদের আইআর বা হচ্ছে ইউভি রে এর মধ্যে আমাদের রশ্মির বর্ণ কিরূপ হবে আমরা সেটা নির্ণয় করব, নির্ণয় করে আমরা উত্তর করব এটা। আচ্ছা, এর পরবর্তী সৃজনশীল আমরা যদি যাই, লাস্ট সৃজনশীল, এটাতে আমরা দেখতে পাচ্ছি কি এখানে দেখো বলা আছে যে 10/4/2022 এখানে গ নাম্বার কোশ্চেনটা যদি দেখো তোমরা, গ নম্বর কোশ্চেনে বলা আছে যে উদ্দীপকের ইলেকট্রনটি সি কক্ষপথ হতে বি কক্ষপথে ধাপান্তরকালে বিকিরিত শক্তির পরিমাণ গণনা করো। সি কক্ষপথ থেকে বি কক্ষপথে আসার ক্ষেত্রে আমাদের শক্তির পরিমাণটা বর্ণনা করো। তাহলে আমরা সি কক্ষপথ থেকে বি কক্ষপথে আসার ক্ষেত্রে আমরা যদি ল্যামডার মান বের করি, আমাদের যে বর্ণালী থাকবে সেই বর্ণালীর আমরা হচ্ছে 1/λ ইকুয়াল টু আর এইচ 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার। এখান থেকে আমরা ল্যামডা এর মানটা পাবো, আমাদের বিকিরিত যে বর্ণালী হবে সেই মানে ধাপান্তরকালে সি থেকে বিতে ধাপান্তরকালে আমাদের যে আমরা বর্ণালী পাবো সেই বর্ণালীর আমরা হচ্ছে একটা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য পাবো। এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা যদি ডেল ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা এখানে ল্যামডা এর মান বসাই এইচ সি বাই ল্যামডা, এইচ যেহেতু এইচ এর মানও ফিক্স, সি এর মানও ফিক্স, এই দুইটা একটা ধ্রুবক, এখানে আমরা ল্যামডা এর মানটা বসাই আমাদের এখানে শক্তির যে পরিমাণ সেই শক্তির পরিমাণটা আমরা ব্যাখ্যা করতে পারবো। এখানে আমরা এই দুইটা সূত্রের সমন্বয়ে গ নাম্বারের কোশ্চেনের উত্তর করব। তৃতীয়টার ক্ষেত্রে দেখো দেওয়া আছে যে উদ্দীপকের মতে অসীম দূরত্ব থেকে ইলেকট্রন বি শেলে নেমে আসলে বিকিরণ শক্তি দৃশ্যমান হবে কিনা। আমরা জানি অসীম থেকে নেমে আসুক বা যেখান থেকে নেমে আসুক, এখানে আমাদের যদি দ্বিতীয় কক্ষপথে নেমে আসে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে বামার সিরিজ নর্মালি দৃশ্যমান হয়। কিন্তু আমাদেরকে ফ্যাক্ট চেক করা লাগবে কিভাবে, যে আমরা এখানে যে সূত্রটা দেখছি এই সূত্রটাতে আমরা আবার অসীমের ক্ষেত্রে এখানে যেহেতু যদি ইনফিনিটি দিই তাহলে আমরা এটার মান 0 হবে। 1/n স্কোয়ারের ক্ষেত্রে আমাদের যেহেতু অসীম দূরত্ব থেকে বি শেলে নেমে আসলে এখানে আমরা n1 স্কোয়ার ইকুয়াল টু 2 দিব। n1 স্কোয়ার 2 দিয়ে যদি আমরা ল্যামডা এর মান এমন কিছু পাই যেটা আমাদের 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার 780 ন্যানোমিটারের পরিসরের মধ্যে পড়ে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ অসীম দূরত্ব থেকে যদি ইলেকট্রন বি শেলে নেমে আসে তাহলে আমাদের যে বর্ণালীটা বিকিরিত হচ্ছে সেটা আমাদের দৃশ্যমান হবে। এই ছিল আমাদের আজকের ক্লাসের সিকিউ সাজেশন। আমরা নর্মালি এই অধ্যায় থেকে এই ধরনের টিপিক্যাল কোশ্চেনগুলো পাই যেখানে আমাদের নির্দিষ্ট কিছু সূত্র এবং নির্দিষ্ট কিছু কনসেপ্টের উপরে কোশ্চেনগুলো করা হয়। আমরা যদি ভালোভাবে এই কোশ্চেনগুলোর উপরে ফলো করে আমাদের প্রস্তুতি নিই তাহলে দেখা যাবে, আশা করা যায় যে আমাদের ম্যাক্সিমাম সৃজনশীল আমরা কমন পাবো এবং ভালোভাবে কোশ্চেনের উত্তর করে আসতে পারবো। ধন্যবাদ।